আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখবার জন্য। দর্শক, আমরা আজকে আবারও বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নতুন যে ভিসা নীতি ঘোষণা করেছে, তারপর ঢাকার বা বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক তোলপাড় হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জন্য অনেকটা নজিরবিহীনভাবে এই নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন নীতির আলোকে কেউ সুষ্ঠু নির্বাচনে বাধার সৃষ্টি করলে যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেবে না বলে জানিয়েছে। প্রেক্ষিতে আমাদের দেশের রাজনীতিতে চলছে নানান রকম হিসেব নিকেশ। বড় দলগুলো এই ভিসা নীতিকে একে অপরের জন্য ক্ষতিকর বলে আখ্যায়িত করার চেষ্টা করে যাচ্ছেন। প্রকৃতপক্ষে এই নতুন ঘোষিত নীতি আসলে আমাদের রাজনীতি ও সামনে নির্বাচন, জাতীয় নির্বাচনের উপর কি ধরনের প্রভাব রাখবে আমাদের আলোচনায় আজকে সেটা জানবার চেষ্টা করবো। অন্যদিকে আমরা দেখেছি এই ঘোষণার দিনে গাজীপুরে সিটির নির্বাচন হয়েছে, সুষ্ঠু স্বাভাবিক হয়েছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে আজকে দেশের বিভিন্ন স্থানে বিএনপি সমাবেশ ঘিরে উত্তেজনা ছিল, সংঘর্ষ হয়েছে, আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি হয়েছে, অনেকে আহত হয়েছে। সেখানে আসলে কি ধরনের এই বার্তার প্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে কি ধরনের অবস্থা বা ভূমিকা রাখছে দলগুলো। সবকিছু মিলিয়ে আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বর্তমানের যে বাস্তবতা, সামনের যে আ আমাদের যে আ ফলাফল এই ভিসা নীতির প্রেক্ষিতে সেটি আসলে কি হতে পারে সেটি জানবার চেষ্টা করব। আ আছেন এই আলোচনা জুড়ে আমাদের সাথে জনাব রাশেদ আহমেদ চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত, এবং আমাদের সাথে এখনই যুক্ত হবেন জনাব আ এখনো যুক্ত হননি তিনি জনাব মেজর আশরাফুদ্দৌলা, সাবেক রাষ্ট্রদূত, এবং রয়েছেন জনাব অধ্যাপক মেজর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, বিএনসিসিও তিনি চেয়ারম্যান জানিপক। এবং আমি ৩ জনকেই অনেক, অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনারাও আমাদের সাথে যুক্ত হয়ে সরাসরি প্রশ্ন রাখতে পারবেন আমাদের আজকের এই মেধাবী এবং অনেক আ আ গুণী ৩ জন এই অতিথির কাছ থেকে আপনারা আসলে বর্তমান বিষয়াদির উপরে আ প্রশ্ন রাখতে পারবেন। আমি জনাব নাজমুল হাসান কলিমুল্লাহকে দিয়েই শুরু করতে চাই। অনেকেই বলে, বিশেষ করে আপনারকে কেন্দ্র করে অনেকে অনেক প্রশ্ন করছে এই মুহূর্তে, যে আপনি গত নির্বাচনকেও মন্দের ভালো বা সঠিক বলে স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করেছেন আপনার জানিবাবুর পক্ষ থেকে। এখন যদি একই অবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হয়, আপনার আগের অবস্থান থেকে কি আপনি সরে আসবেন? বা আপনি যদি একই স্টেটমেন্ট দেন, সেক্ষেত্রে আপনার উপরেও কি স্যাংশন বা এই ভিসা রেস্ট্রিকশন আপনার উপরেও কি আসতে পারে কিনা? আপনার আ এই ভিসা নীতি নিয়ে আপনার ব্যক্তিগত আ মতামত একটু জানাবেন দয়া করে জনাব ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনি ছাড়াও আসলে সামনের নির্বাচন ঘিরে আদতে কি বোঝাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র? সামনের নির্বাচনে যুক্তরাষ্ট্রের আসলে প্রকৃত অবস্থান কি হতে যাচ্ছে এই ভিসা নীতির আলোকে? আসলে কাদের উপরে এই ভিসা নীতি আরোপ করা হচ্ছে এবং কিভাবে করা হচ্ছে, এই বিষয়ে আপনার ছোট্ট করে বিশদে একটু জানবার চেষ্টা করব। জনাব নাজমুল হাসান কলিম। এবং জনাব আশরাফুদ্দৌলা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন। আপনার ক্যামেরাটা একটু নিচে নামাতে হবে। আপনার কি এখন ঠিক আছে? আরেকটু নিচে নামাতে হবে। আরেকটু নিচে নামাতে হবে। Can you see me? হ্যাঁ, আরেকটু নিচে নামালে ভালো হয় স্যার। আরেকটু হ্যাঁ? নিচে আরেকটু ক্যামেরাটা নিচে নামাতে হবে বা আপনি একটু উপর লেভেলটা উপর। হ্যাঁ, নাও ওকে, ঠিক নাও আছে? ওকে। নাও ফাইন। থ্যাংক ইউ স্যার। জি, ওকে। থ্যাংক ইউ। জনাব নাজমুল হাসান কলিম। ধন্যবাদ। দেখুন, এই স্যাংশন প্রসঙ্গটা নিয়ে বাংলাদেশে সবচাইতে বেশি প্রথমে হইচই শোরগোল তোলেন আমাদের রেজা কিবরিয়া মহোদয়। আহ, এবং তারপরে তার সূত্র ধরে আমি এটা নিয়ে সবচেয়ে বেশি উচ্চকিত ছিলাম, এবং পুরো পার্সপেক্টিভটা নির্বাচন সংশ্লিষ্ট, এতে কোনো সন্দেহ নেই। আর যেহেতু আমি নির্বাচন পর্যবেক্ষণের কাজ করি গত ৩ দশক ধরে দেশে বিদেশে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আমি এই নির্বাচনের সূত্র ধরেই প্রথমে আইভিপি, তারপরে আপনার অ্যাডভোকেসি ফেলো, তারপরে আপনার যেটা বলা হয় লেজিসলেটিভ ফেলো, এই ৩ তকমা মাথায় দিয়ে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র পরিভ্রমণ করেছি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন সংশ্লিষ্ট যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে তাদের সঙ্গে ইন্টারাক্ট করেছি, এবং সেই থেকে সম্পর্ক বজায়ও রেখেছি। এবং আমাদের জানিপব আনুষ্ঠানিকভাবে পার্টনার ছিল আইআরআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের, যখন সিনেটর জন ম্যাককেইন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং সেই সুবাদে আমরা তাকে পারসুয়েট করে ৪৮ ঘন্টার জন্য ঢাকায়ও নিয়ে এসেছিলাম সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়।
এবং আমাদের এই ইন্টারভেনশন যদি না ঘটাতাম তাহলে হয়তো নবম সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতো না। যে এলিমেন্টের উপর জোর দিয়েছিলাম আমরা সেটি ছিল যে কোনো মূল্যে জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে এবং আমাদের পার্টনার সেনেটর জন ম্যাককেইন পারসুয়েট করতে সক্ষম হয়েছিলেন তিন পুরোধা ব্যক্তিত্ব, তৎকালীন সেনা প্রধান, তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এবং তৎকালীন প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের, তাদের সঙ্গে 1-to-1 মিটিং করে পারসুয়েট করার কারণে পরবর্তীতে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয় এবং নবম সংসদ নির্বাচনের জন্য যথার্থ পরিবেশ ফিরে আসে এবং এটি প্রতিহত করার জন্য আবার প্রচেষ্টাও ছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে একদিনের জন্য আমাদের তৎকালীন দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্সের প্রধান সমন্বয়ক জেনারেল চৌধুরী তিনি এনডিসিতে পোস্টেড হয়েছিলেন, পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হয়ে অস্ট্রেলিয়ার হাই কমিশনার হিসেবে চলে যান। তো যাই হোক, ওই পটভূমিটা আমি বলে নিলাম, এর সঙ্গে আমাদের এই বিষয়টার একটা যোগসূত্র আছে। আসলে বাংলাদেশে আপনার 2014 এবং 2018 যে নির্বাচন দুটি আমরা সীমিত পর্যায়ে পর্যবেক্ষণ করেছিলাম এবং আমাদের দৃষ্টিতে মন্দের ভালো এই বিবেচনায় আমরা দেশে স্থিতিশীলতা ধারাবাহিকতা রক্ষার্থে আমরা সেই নির্বাচনকে মোটা দাগে এক ধরনের সার্টিফিকেশন প্রদান করেছিলাম জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে এবং কোন অবস্থায় আমরা যেটা করিনি, 300 আসনই কিন্তু এই পরিস্থিতি পরিবেশের কারণে পর্যবেক্ষণ করি। যাই হোক, যদি আসে সেই জায়গাতে আপনাকে আপনার অবস্থানটা অপেক্ষায় আমরা আছি। দ্বাদশ সংসদ নির্বাচন সেটির ফিল্ড বিল্ডিং এর কাজ চলছে এবং তার অংশ হিসেবে 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আপনার 7 জন র্যাব সংশ্লিষ্ট কর্মকর্তার উপর স্যাংশন আরোপ করা হয় এবং পরবর্তীতে এবং একই সঙ্গে পুলিশের যে এলিট ফোর্স পুরো বাহিনী র্যাবের উপরে স্যাংশন আরোপ করা হয় এবং পরবর্তী এপ্রিল মাসে আরো 2 জন বাংলাদেশের অনেক কনসাল যারা এথনিক রাশিয়ান তাদের উপরে স্যাংশন জারি করে মোট এ পর্যন্ত 9 জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের উপর স্যাংশন জারি করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমরা ঘুরিয়ে ফিরে যাই বলি না কেন একটা ইনোভেটিভ অ্যাপ্রোচে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার তাদের যে ভিসা রেজিম সেটি 17 কোটি টার্গেট অডিয়েন্সকে সামনে রেখে যাতে কোনো অবস্থায় নির্বাচনের অন্তরায় হয়ে কেউ দাঁড়াতে না পারেন সেই লক্ষ্যে সেই চিন্তা থেকে দেশের ভেতরে এবং বাইরে যারা বসবাস করেন অর্থাৎ 1,20,00,000 পিপল ইন ডায়াসপোরা বাঙালি যারা বিদেশি বিভিন্ন রাষ্ট্রে বসবাস করছেন আপনার মতো এবং যারা আমাদের অ্যাম্বাসেডর রাশিদ চৌধুরী, অ্যাম্বাসেডর আসাফুদ্দৌলা এবং অধম কলিমুল্লাহর মতো যারা দেশের ভেতরে অবস্থান করছেন তাদের সবার জন্য এটি প্রযোজ্য এবং এই সঙ্গে যে বিষয়টি আমরা দেখতে পেলাম এমন একটা টাইমিং খেয়াল করে দেখেন, গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন এলাকা আয়তন ভৌগোলিক বিবেচনায় এবং রাজনীতি ঢাকার সন্নিকটে এবং সেই নির্বাচন যেদিন হবে তার ঠিক প্রাক্কালে আপনার অ্যান্থনি ব্লিংকেন টুইট বার্তার মাধ্যমে এই পলিসিটা আনফোল্ড করেন এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশের জননন্দিত টিভি অ্যাঙ্কর আমাদের জিল্লুর তার সঙ্গে সরাসরি আপনার আলাপচারিতায় অনলাইনে যুক্ত হন ডোনাল্ড লু, এই সেই বিখ্যাত ডোনাল্ড লু যার কথা ইমরান খান আপনার পয়েন্টেড আউট করেছিলেন এবং বলেছিলেন তার গদিচ্যুত হওয়ার ক্ষেত্রে মুখ্য নিয়ামক ভূমিকা পালন করেছিলেন ডোনাল্ড লু। তো সুতরাং মানে রিচটা কত ব্যাপক এবং আপনি খেয়াল করে দেখেন যার মাতা জয়যুক্ত হলেন সেই জাহাঙ্গীর তিনি কিন্তু প্রথমেই বলেছেন তার পায়ে শেকল পরানোর চেষ্টা চলছে, তাকে গুম করে ফেলা হতে পারে এবং তিনি সেনা মোতায়েনের দাবি তুলেছিলেন এবং সেই নিরিখে আমাদের দূতাবাসগুলোতে চিঠি প্রদান করেছেন। মানে তিনিও কিন্তু আন্তর্জাতিক ভাবে কানেক্টেড, তাকে বিচ্ছিন্ন একজন ডিসগ্রন্টলড এলিমেন্ট হিসেবে চিহ্নিত করার চেষ্টা যতটাই হোক না কেন এবং যেই পরিমাণের আপনার গণরায়
তার মায়ের সপক্ষে তিনি এনশিওর করতে সক্ষম হয়েছেন এবং নির্বাচন কমিশন সেই নিরিখে আপনার নিরপেক্ষ অবস্থানে ছিল। সবকিছুরই পেছনে কিন্তু কাজ করেছে সেই ভিসা রেজিম। সুতরাং দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমি আবারও বলছি, মানে আপনি কি বলতে চাচ্ছেন সৌভাগ্যক্রমে যুক্তরাষ্ট্র যে বা যাহারাই এই বিষয়টাকে ভিন্নভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করবেন, জনসমাবেশে সমবেত হওয়ার ক্ষেত্রে অন্তরায় হবেন, বাক স্বাধীনতা রুদ্ধ করার চেষ্টা করবেন, আপনার সিভিল সোসাইটি এলিমেন্ট যাদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করবেন, প্রত্যেকে কিন্তু এই ভিসা রেজিমের আওতায় চলে আসবেন। এন্ড দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আপনি সাবেক মার্কিন প্রেসিডেন্টের সেই কথা নিশ্চয়ই ভুলে যাননি যে যারা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী মনোভাব প্রদর্শন করে শত্রুতা করার চেষ্টা করবেন, তারা যদি গর্তেও লুকান তাদেরকে ধুয়ো দিয়ে বের করে নিয়ে আসা হবে। আমেরিকান রিজলভ ইজ লাইক দ্যাট। সুতরাং এটা নিয়ে আপনার নানান রকমের আমরা একটু আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাই জনাব নাজমুল হোসেন করিমুল্লাহ। আপনি বলেছেন যারা আপনি বলেছেন এবং ক্যাটাগরিক্যালি কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের যে ঘোষণা আছে সেখানেও বলা হয়েছে যারা অবাধ নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে তাদের প্রতি এমন একটি ব্যবস্থা নেওয়া হবে। এই অবাধ নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে বলতে কি বুঝিয়েছে এবং ওই বাধা হয়ে দাঁড়ানোটাকে কিভাবে আসলে নির্ণয় করা হবে, এক। আর দুই হলো, আপনি বলেছেন যে গতকালকে গাজীপুর নির্বাচনটা হয়েছে অনেকটাই এই ঘোষণার কারণে সেখানে একটা ভালো পারফরমেন্স দেখাতে বাধ্য হয়েছে। আপনি কি মনে করেন যে যুক্তরাষ্ট্র এই গাজীপুর নির্বাচনকে কেন্দ্র করেই কি এই সময়টা বেছে নিয়েছে, নাকি সৌভাগ্যক্রমে কোইন্সিডেন্টলি এই সময়টার কারণে গাজীপুরের সুষ্ঠু নির্বাচন হয়েছে? আর আরেকটা জিনিস হলো যে আসলে কিভাবে নির্ণীত হবে, 17 কোটি মানুষের কথা আপনি উল্লেখ করেছেন, সবাই কি আসলে অ্যালার্মিং পজিশনে চলে গেছে নাকি পার্টিকুলার কোন দলের প্রতি বেশি ইঙ্গিত দেওয়া হয়েছে এই পুরো ঘোষণার মাধ্যমে? আপনার কাছে একটু আরেকটু মানে স্পষ্ট জানতে চাই, একটু বোঝাতে চাচ্ছেন আপনি। প্রথমত যে প্রশ্নটি সেটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের নিরিখে। আমি এক্ষেত্রে বলবো যে আমাদের কর্তৃপক্ষকে 3রা মে তারিখে জানানো হয়েছে যে এই রকমের একটি মেজার তারা নিতে যাচ্ছেন এবং আমাদের অ্যান্থনি ব্লিংকেন মহোদয় যে টুইট বার্তাটি প্রদান করলেন, আপনি কি মনে করেন না আমাদের এখানকার সকল ধরনের কর্মকাণ্ডের স্কেডিউল তাদের জানা আছে? ডেফিনেটলি আছে এবং ইটস নট এ কোইন্সিডেন্স। আমি বলবো তারা খুব টেইলর মেজার্ড ভাবে তাদের যে ইন্টারভেনশন বা পলিসি ইন্টারভেনশন সেটি যাতে কার্যকর ফলদায়ক হয় সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু এইরকম সময় টুইট বার্তাটি আনভেইল করা হয়েছে। এবং খেয়াল করে দেখেন জিল্লুরের সঙ্গে আপনার ডোনাল্ড লুর যে কথোপকথন ঠিক তার পরই, এবং সেটিও আপনি কি মনে করেন টাইম ডিফারেন্স আছে না? জিল্লুরের দেশ আর ডোনাল্ড লুর দেশের টাইম ডিফারেন্স ব্যাপক, এবং আগে থেকে সংযোগ না থাকলে এরকম ভাবে এরকম একজন কর্তা ব্যক্তি ইজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন, যিনি সাউথ এশিয়া দেখাশোনা করেন, তাকে রিচ করা সম্ভব? সুতরাং আমি বলবো কোন অবস্থায় ঘোষণা এবং তৃতীয় মাত্রাতে ডোনাল্ড লু এর এই সংযোগ স্থাপনটা আগে থেকেই এগুলো বলা সম্ভব। ডেফিনেটলি ওয়েল প্ল্যান্ড, ওয়েল ডিজাইনড, এবং এটা কোন অবস্থায় আমি বলবো না যে কোইন্সিডেন্স বলে চালিয়ে দেওয়ার সুযোগ আছে। পুরো বিষয়টা কতটুকু সিরিয়াসলি দেখছে বলে আপনি মনে করেন? এতটুকু সিরিয়াস হওয়ার কারণ কি? এই বিষয়গুলো আমরা পরবর্তী আরো 2টা প্রশ্নের উত্তর আপনি দিবেন অবশ্যই। এখন প্রশ্ন হলো যে আসলে এই সবকিছু মিলিয়ে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র কি চাচ্ছে, আমরা এটা পরবর্তী সেগমেন্টে যাবো। এই পর্যায়ে আপনি আরো 2টা প্রশ্ন আছে, সেটি যদি ছোট ছোট করে উত্তর দিতেন আমি এরপরে জনাব আশরাফ উদ্দিন। এটা টার্গেট আমি যেটি আসলে জি বলেন। বিশ্বের মুরব্বী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নৈতিক দায়-দায়িত্ব আছে, সেইটি তারা এড়িয়ে যেতে পারে না। এবং বাংলাদেশ মুক্ত বিশ্বের অন্তর্গত একটি দেশ, আমরা 38 প্যারালালের উত্তরে অবস্থানরত একটি দেশ নই। যদিও আমাদের সীমান্ত আছে আপনার চাইনিজ ক্লায়েন্ট স্টেট মিয়ানমারের সঙ্গে, যেই দেশটিকে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন তারা মিয়ানমার হিসেবে স্বীকৃতি প্রদান করেন না। তারা কিন্তু বার্মা হিসেবে যে কলোনিয়াল যে নামটা সেটাই ব্যবহার করে আসছেন। বার্মা অ্যাক্ট না হয়ে এটা তো মিয়ানমার অ্যাক্ট হতে পারত। ওয়াই বার্মা অ্যাক্ট? সে বিষয়টাও ভুলে গেলে চলবে না। আর সম্প্রতি ভূরাজনীতির সাথে আমাদের নির্বাচনের সম্পর্কটা কেন রাখা হচ্ছে? অরিজিন জুইচ ব্যক্তিত্ব, বিশাল ধনকুবের, তিনি কিন্তু একটা মরাল রেসপন্সিবিলিটি মনে করেই এই সাবকন্টিনেন্ট বিশেষ করে সাউথ এশিয়ার গণতন্ত্র
যাতে সমুন্নত থাকে, উত্তরোত্তর সঙ্গত হয়, সেই নিরিখে কাজ করে যাচ্ছেন, মরাল গাইডেন্স প্রদান করছেন, এবং সেই বিষয়টাও বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আপনি মনে করতে চাচ্ছেন বা আপনি বোঝাতে চাচ্ছেন এখানে ভূ রাজনীতিও একটা বড় ধরনের বিষয় রয়েছে। আমি আরেকটু পার্টিকুলারলি জাস্ট আপনার কাছ থেকে 1 মিনিটের শেষ একটা মন্তব্য জেনেই জনাব আশরাফুদ্দৌলার কাছে যাচ্ছি। সেটি হলো যে এখানে অবাধ নির্বাচনের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে যারা, অবাধ নির্বাচন তো মাননীয় প্রধানমন্ত্রীও চাচ্ছে, সরকারও চাচ্ছে। তাহলে এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা? কাদেরকে এখানে ইঙ্গিত করা হচ্ছে? মানে টার্গেটটা কাদেরকে করা হচ্ছে বলে আপনি মনে করছেন? তাহলে টার্গেট পার্টিটা কারা পার্টিকুলারলি? দেখুন, আনুষ্ঠানিক বক্তব্য আর বিজনেস ইন রিয়েল সেন্স অফ দ্য টার্ম দুটোর মধ্যে কিন্তু হায়াটাস আছে, সেটা বুঝে নিতে হবে। আপনার আনুষ্ঠানিকভাবে যে তস্করের ভূমিকা পালন করে, সেও কিন্তু কখনো স্বীকার করতে চাইবে না সে নির্বাচনে বাধা। আপনার সেই দেশরত্ন আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারাটা জীবন সংগ্রাম করেছেন গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্র সমুন্নত করবার জন্য, এবং সেই কারণেই তিনি এই আপ্তবাক্য উচ্চারণ করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে, ব্যক্তি শেখ হাসিনা তিনি গণভবনে বসবাস করেন, আর এই আপনার বিশাল বাংলাদেশে সবাইকে আপনার শাসন করা, সবাই উপর নজর রাখা, এবং সবাই যাতে বিহেভ করে সেটা এনশিওর করা উইথ ডিউ রেসপেক্ট ইন রিয়েল সেন্স অফ দ্য টার্ম হিউম্যান সীমাবদ্ধতার কারণেই সম্ভবপর নয়। আপনার কাছে আসবো আবার জনাব আশরাফুদ্দৌলা, আপনার কাছে যদি আমি সরাসরি বলি টার্গেট কাদেরকে করা হয়েছে, সরাসরি যদি আপনি একটু দয়া করে আমাদেরকে একটু বোঝান, কারণ এখানে একটা কনফিউশন রয়ে গেছে। জনাব ডোনাল্ড লু কিন্তু পার্টিকুলারলি ক্যাটাগরিগুলো বলেছে যে শুধুমাত্র সরকারের দল নয়, বিরোধী দলের জন্য করা হয়েছে। এখন অবাধ নির্বাচনের জন্য বাধা আসলে কাদেরকে নির্ণীত করা হবে এবং কারা এখানে বেশি কনসার্নড হওয়া উচিত এই ঘোষণার প্রেক্ষিতে, এবং আসলে মোটামুটি মোটা দাগে কারো নাম তো ওখানে উল্লেখ করা হয়নি। কোন পর্যায়ে এই ঘোষণার ইম্প্যাক্টটা পড়তে পারে আপনি মনে করেন? যে 17 কোটি মানুষের কথা বলা হচ্ছে, সবাইকেই আপনি সবার কথাও বলেছেন জনাব নাজমুল ইসলাম। তাহলে এখানে আসলে পার্টিকুলারলি ধন্যবাদ, একটু দয়া করে বলবেন। ধন্যবাদ সাগর, আবার আপনার এই প্ল্যাটফর্মে আমাকে ডেকে আনার জন্য। এখানে উপস্থিত আছে আমার শ্রদ্ধেয় সিনিয়র কলিগ এবং বড় ভাই অ্যাম্বাসেডর রাশেদ আহমেদ। তার সঙ্গে আমার পরিচয় 52 বছরের পরিচয়, 52 years, and he's really has been very very affectionate all through. এবং আমাদের তো অতি বিদ্বান ব্যক্তি ডক্টর নজমুল হাসান কালিমুল্লাহ আছেন। এনাদের উপস্থিতিতে ওনাদের সামনে মন্তব্য করাটা, মানে আমি কতটুকু I would be able to rise to the occasion, that's difficult to say, but anyway, যে জিনিসটা বলছেন যে আমেরিকা যেটা করেছে, দ্য ভিসা রেজিম, তারা যেটা পলিসি বাংলাদেশের জন্য প্রযোজ্য করেছে, এবং আপনারা যেটা বললেন যে ইলেকশনে বাধা যারা দেবে এবং তাদের আত্মীয় স্বজন, ইটস এ ভেরি ভেগ টার্ম। বাধাটা মানে কি? হ্যাঁ, এবং বাধাটা, এবং যদিও তারা বলেছে এটা গভর্নমেন্টস লিডার্স, অফিসিয়ালস, জাজেস, জার্নালিস্ট, যারাই মানে বোঝে যে বাধা দেবে, ইনক্লুডিং দ্য অপোজিশন অপোজিশন পার্টি। এখন সেখানে হু ইজ গোয়িং টু ডিটারমাইন এবং মেকানিজমটা কি হবে, যে আপনি যেটা কলিমুল্লাহ সাহেব একটু যে তস্কর, সে তো বলবে না যে আমি এটা করেছি। সো হু ইজ গোয়িং টু ডিটারমাইন, এবং কিভাবে সে মেকানিজমটা হবে? তারা কি প্রত্যেকটা পোলিং স্টেশনে তাদের মনিটর পাঠাবে, তাদের লোকজন পাঠাবে? একটা রিমোট এলাকায় যদি একটা মারামারি হয়, কে মারামারিটা শুরু করেছে? আপনারা জানেন, এই যে প্রতিদিন আমাদের ছাত্রলীগের মধ্যে মারামারি হচ্ছে, আওয়ামী লীগ বিএনপির জন্য মারামারি হচ্ছে, যুবদল যুবলীগের মধ্যে মারামারি হচ্ছে। কেউ কি স্বীকার করেছে? পুলিশ এবং অন্যান্য কেউ স্বীকার করেছে এটা আমরা শুরু করেছি? হ্যাঁ, everyone blames the other. Everyone blames the other for this. So that's number one. So I don't know যে এরা কিভাবে এটা করবে। And second যে জিনিসটা হচ্ছে যে what's the purpose, what's the real motive?
হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় অ্যাম্বাসেডর সাহেব আছেন, দেখেন ডিপ্লোম্যাসিতে অনেক কিছু আছে। It's not important what is said. What's important, what is not said. What's important, what happens behind the curtain, behind the screen. Publicly যেটা বলা হয় সেটা হচ্ছে just for the public consumption, বুঝেছেন? হ্যাঁ, বা it's for a optic, but that's not the real issue. এই যে আমাদের, আপনি দেখেন যে বাংলাদেশে যেসব যে alleged যে জিনিসগুলো হচ্ছে, যে গণতন্ত্র, ডেফিসিট অফ ডেমোক্রেসি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আপনার civil society space নেই, there is DSA, all these things, maybe they are right, maybe they are wrong, maybe partially right, or na hole why there is, the entire world has focused, and these are their allegations, the complaint are all same, is the same everywhere. But when it comes to reality, if you just see, আমার কি এখানে তো ধরেন অনেক দূতাবাসের সঙ্গে আমার সংযোগ আছে বা কথাবার্তা হয়। ফার্স্ট অফ অল, they don't care about caretaker government. This is তারা caretaker government clearly বলেছে that we don't believe it, but there has to be mechanism for free, fair and participatory transparent election. কথাটা হচ্ছে যে জিনিসগুলো বাংলাদেশে হচ্ছে, অথরিটারিয়ান রুল যাই বলেন, এটা কি একমাত্র বাংলাদেশে হচ্ছে, আর কি কোনো দেশে নেই? তো হঠাৎ করে what is so important, what is that really that United States and its allies have come so strongly, so intensely on Bangladesh? What is the motive? Is it the love of the country? Is it love of the democracy? They have many countries, they have very strong relationship, with the countries which do not have this democracy or like this. So what are the factors? এই যে international যে relations হয়, international relations, what are the factors that determine the international relations, a country's relation? First and foremost, a country's foreign policy is directed to achieve its best interest. So how do they gain it? There are certain ways. একটা হচ্ছে যে আপনার by hard power, by going to war, যেটা হচ্ছে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে হয়েছে, এবং রাশিয়া এবং ইউক্রাইনে যেটা হচ্ছে, এবং সেখানে প্রক্সি ওয়ার হচ্ছে। সো দেয়ার সার্টেন একটা ডিজাইন একটা আছে, যেটা যে কোনো একটা দল তারা চাচ্ছে, আমেরিকা একটা চাচ্ছে, রাশিয়া একটা চাচ্ছে। সো দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ, the transactional relationship with the friends, I give, you give, so it's a quid pro quo. Third হচ্ছে the security interest. Fourth হচ্ছে যেটা by coercion যেটা করা হয়, এবং fourth হচ্ছে by soft power. আমাদের বাংলাদেশে তারা যেটা করছে, এটা অ্যাডভাইজারি বলতে পারেন, coercion বলতে পারেন, whatever. I would rather say that I would rather use the term coercion. প্রথমে স্যাংশন দিয়েছে, এখন ভিসা রেজিম করছে। So but why they are doing, what's the motive? Is it really the democracy? যে কোনো এখন ডেমোক্রেসিতে যেটা হচ্ছে, আপনি রিয়েলিটি দেখেন that today, and I was Director General for Americas and Pacific for more than 3.5 years at the beginning when this new government took over power. Okay, and before that I was holding the same post in the last days of PNP. I have witnessed the trajectory of Bangladesh-America bilateral relationship beginning that time, and last 15 years when it comes to, I think, US-Bangladesh relations and US interest, priority in the country. I don't think that in that sense that I would say that it has been the relationship, despite the fact that there have been some of the issues, fissures that came up, but fundamentally we have a very strong relationship, economically, militarily, diplomatically. Fundamentals are very, very strong. এখন যেটা হচ্ছে যে
আপনি যদি টুডে যদি রিয়ালিটিটা this Aওয়ামী লীগ government is in power, let's come to the heart. What do you see the Aওয়ামী League's world view বা world আপনার কি বলে reality? Today India is solid, rock solid behind Aওয়ামী লীগ, এবং সেটা regardless of the political party, whether BJP or Congress, and they have very clearly stated, because they find it comfortable with dealing with Aওয়ামী লীগ. Aওয়ামী লীগ have given them a lot of things, and and they would rather be comfortable when the Aওয়ামী লীগ is there in the power. Second, on the other spectrum, China has very strong economic relationship and economic stake in this country. Similarly, Russia, because of the historical reason, political reason, এবং আপনি জানেন যে বাংলাদেশ রাশিয়াকে সাপোর্ট করেছে in the United Nations. Okay, so Russia has also deep interest with the current government, not with the, and you see that Japan recently, the Prime Minister made a visit to Japan, and it was a very significant visit. It was a significant visit, and a lot of things happened. এবং আপনি দেখেছেন যে বাংলাদেশ যেটা এতদিন ধরি মাছ না ছুঁই পানি একটা এই যে আপনার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির উপর বাংলাদেশের একটা প্রেশার একটা ছিল, এবং এই ফার্স্ট টাইম যে জাপানে যাওয়ার আগে আমাদের ফরেন অফিস থেকে একটা ইন্দো প্যাসিফিক আউটলুক একটা দিয়েছে, যদিও ইট ইজ কাইন্ড অফ ভেগ, বাট ইট হ্যাজ নট গন এগেইনস্ট দ্য উইশেস. I think it has been halfway between China and America. আরেকটা যে জিনিসটা আপনি যদি দেখেন, significant development has taken place just before the Prime Minister's visit to Japan. We have this northeast India, আমাদের কি বলে মাতারবাড়ি এবং জাপান মিলে যে একটা গ্রোথ ট্রায়াঙ্গেল করছে, ইন্ডাস্ট্রিয়াল হাব বাংলাদেশে চিটঙ্গে হবে, এবং যে কানেক্টিভিটি উইথ নর্থ ইস্ট, দিস আর very, very important element. I do not think that America or the Western allies and this এখন যে কন্ডিশনটা আছে বাংলাদেশে, they will try to rock the boat. I don't think that they have any intention of rocking the boat. What they really want, perhaps a transparent, a clean, এবং একটা fair একটা election যদি হয়, then they will find the atmosphere. আমরা তো সেটাই জানতে চাচ্ছি, এর আগে স্যাংশন দিয়েছে, এর আগে তাদের অনেক কথা হয়েছে, কিন্তু কখনোই পার্টিকুলারলি তারা ক্যাটাগরিক্যালি নির্বাচনকে তারা কিন্তু এতটা চ্যালেঞ্জিং ভাবে নিয়ে কখনো স্টেটমেন্ট দেয়নি। আমরা যদিও নিয়েছে, তারা সবসময় আমরা কিন্তু ইকুয়েশনটা আপনি যেগুলি বলছেন সেভাবে করার চেষ্টা, কিন্তু এই ঘোষণাটা যেটা এসেছে ভিসা নীতি, সে কিন্তু ক্যাটাগরিক্যালি তারা সামনের নির্বাচনটাকে মোটামুটি সেন্ট্রালাইজ করেছে, এবং এটাই তাদের মূল ইন্টারেস্ট তাদের এই সবকিছু ঘিরে। এখন কথা হলো, তারা ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে, তারা ফেয়ার ইলেকশনটা কি বোঝাতে চাইছে, 14 এবং 18? আবার আপনি বলছেন যে তারা কিন্তু তত্ত্বাবধায়ক চায় না, তার মানে বিএনপি যেটা চায় সেটাও চায় না। হোয়াট দে ওয়ান্টস অ্যাকচুয়ালি অ্যাবাউট দ্য ইলেকশন? ওয়েল, তত্ত্বাবধায়ক ক্ষেত্রে একটা তো আপনার তো জানেন, একটা তো অ্যালার্জি আছে এই গভর্নমেন্টের, হ্যাঁ, এই গভর্নমেন্টের একটা অ্যালার্জি আছে। অ্যান্ড সেকেন্ড, দ্য অপোজিশন তারা বলছে তত্ত্বাবধায়ক তারা যাবে না, কিন্তু এখন এই দুটোর মাঝখানে who would like to appear as the the causes, creating causes for the for this diverting the election? Who? এখন এইটার যে জিনিসটা আছে, the government is very strongly has taken a strong stance that they will not go out of the constitution. এখন I don't think that, since that America and the rest of the world are talking that it's a constitutional, it's a democracy, how can you have democracy without following the constitution? The moment you say go out of the constitution, it will be it will be opposing the very theory that you are trying to promote. And second যেটা হচ্ছে যে বিএনপির জন্য এখন গভর্নমেন্ট এবং বিএনপি এখন যদি না আসে,
বিএনপি যদি না আসে যেটা, then it will be, I don't know, it might be constituted they are the one responsible for not coming to the election, and that's the they are creating creating opposing the election. ঠিক আছে, so that could be that, but আওয়ামী লীগ যেটা করতেছে সেটা কিন্তু I'm not carrying the মানে আপনি বলতে যাচ্ছেন যে আওয়ামী লীগ যেভাবে আছে I'm not carrying the এভাবেই brief from আমার কাছে আওয়ামী লীগ. I'm not carrying the brief. So I'm just trying to explain as I see it. I understand. So এখন সেখানে আমার যে জিনিসটা যেটা হচ্ছে, listen, আমরা সবাই এই দেশকে ভালোবাসি. Everyone wants, whether it is in the opposition or in the government, but একটা ইলেকশন যখন হবে, I mean let's put it, আপনার যখন যুদ্ধ যখন হয়, যুদ্ধে আপনাকে কে লিড করে? আপনার সেনাপতি। আজকে তো বিএনপি যে অবস্থায়, তো সেনাপতিবিহীন কি বিএনপি? এখন কি গভর্নমেন্ট কি সেই কনসেশনটা দেবে যে বেগম জিয়াকে ছেড়ে দেবে, তারেক রহমানকে ছেড়ে উইথড্র বিচার, তার বিরুদ্ধে অ্যালিগেশন উইথড্র করবে, বা তার স্ত্রী জুবাইদার নামে যেসব আছে সেই জন্য উইথড্র করবে? আর দে উইলিং টু ডু দ্যাট? এবং এইরকম যে এটা কিছু হবে না কি হবে? আমি যেমন আপনাদের মনে আছে, আমি 22শে জানুয়ারি আমি আমার একটা লেখা দিয়েছিলাম, যেখানে I had suggested certain compromise formula which can be used as a আপনার basis for negotiation discussion. কিন্তু আপনি বলছেন যে এখন যদি আমরা পুরোপুরি যুক্তরাষ্ট্রের যে ক্লিয়ার স্ট্যান্ড, সেটা হলো আপনি বলতে চাচ্ছেন অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, এটা হলো তাদের চাওয়া, এবং এটাকেই আপনি মনে করছেন তার গণতন্ত্রকে প্রমোট করার যে ইঙ্গিত দিয়েছে, সেটা দে উড নেভার গো আউট অফ দ্য কনস্টিটিউশন। আদারওয়াইজ এটাও কনস্টিটিউশন, যদি তারা অন্য কিছু চায় না, That's what the stance. But again, আপনি জানেন পলিটিক্সে, as it is said, often said, there is no last word in politics. Obviously এখন তো বলবেন না, as of now what your understanding is, হ্যাঁ, এখন তো আওয়ামী লীগ বলবেন না ভাই আসেন আমি আপনাদেরটা মেনে নিচ্ছি, হ্যাঁ, বিএনপিও বলবেন না মেনে নিচ্ছি। So they will have to come, both the parties have to come to a minimum point. After all, at the end of the day, whether BNP or Awamu League, they are the one is going to lead the country after the election, whoever wins. কিন্তু আপনি কি মনে করেন কিনা যে এই ঘোষণাটা আসার পর থেকে কিন্তু অনেক কিছুর পরিবর্তন হচ্ছে? যেমন এই একটু আগের খবর হলো যে রাষ্ট্রদূতদের অতিরিক্ত নিরাপত্তা পুনর্বহাল করা হয়েছে, যেটা বাতিল করা হয়েছিল, আজকে আবার পুনর্বহাল করেছে। এবং আপনার বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনার এই ঘোষণাটা আসার পর গাজীপুরে একটা সুন্দর নির্বাচন হয়েছে, এবং এটা বলছেন জনাব নাজমুল হাসান করিমুল্লাহ। এখন আমাদের বর্তমান সরকারের অবস্থান তো মোটামুটি আগে থেকে জানান দিচ্ছে যে কনস্টিটিউশনের অধীনেই নির্বাচন হবে, এবং এই ব্যাপারে তারা কোনো ছাড় দিবেন। এত তো সত্ত্বেও এই মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃক এই ঘোষণাটা কি খুব বেশি প্রয়োজন ছিল? তারা তো জানেই যে এভাবেই সরকার নির্বাচন করবে, এবং 18 এবং 14 আমাদের সামনে রয়েছে। এর পরেও মার্কিন যুক্তরাষ্ট্রের এমন একটা পার্টিকুলার এবং ক্যাটাগরিক্যালি নির্বাচন সম্পর্কিত এমন স্ট্যান্ডটা আসলে কি নতুন কোনো বার্তা দিচ্ছে কিনা, নতুন কোনো পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে কিনা? আর যদি দেয় তাহলেও কনস্টিটিউশনের বাইরে যাওয়ার কতটুকু সুযোগ রয়েছে অ্যাম্বাসেডর রাশেদ আহমেদ? আমার কাছে যেটা মনে হয়, it's a game plan with much deeper. আমার কাছে যেটা মনে হয় মাচ ডিপার, it's a game plan with much deeper agenda. বুঝছেন, সেটা মাচ ডিপার এজেন্ডাটাই আমরা জানতে চাচ্ছি। এন্ড হোয়াট ইজ দ্য এজেন্ডা? লেম্যান হিসেবে আমার মনে হয় এটা কেউ বলতে পারবে। Even we know we are not going to say this, but it is certainly, আপনার কাছে আসছি, অবশ্যই আপনার কাছে আসছি, বিষয়টা নিয়ে আমি আসছি আপনার কাছে, আবারও বলবেন। I'm very enlightened by your very enlightened presentation. Not only that you're my younger brother, but you're one of our finest diplomats, and we work together in Belgrade. So, I mean, I highly appreciate your presentation, and also Professor Kalimullah. We are very close. In fact, I mean, he inspires me in many ways. We are related, and so it's very nice to have this discussion, which is the essence of democracy. Talk and discuss.
তবে আমাদের Agreed. এখানে তো আমরা তো সবাই লেম্যানের সংখ্যা বেশি। আমরা যদি একটু আমরা বাংলাতে বলি, আমাদের যারা লেম্যান আছে, যারা মানে দর্শক হিসেবে সম্মানিত দর্শক, তারা অনেকে রিকোয়েস্ট করছে যে প্লিজ আলোচকদেরকে একটু বাংলাতে বলতে বলেন, তাহলে তারাও একটু বুঝবে। তো আমি আপনাদের কাছে একটু নিশ্চয়ই বাংলাতেই বলবো। কিছু শব্দ আসলে agree to disagree এগুলো তো মানে accepted। আমাদের যারা লিসনাররা ওরা এতটুক নিশ্চয়ই জানে, কারণ গণতন্ত্র তো ব্রিটিশ পার্লামেন্ট ডেমোক্রেসি। তো কামিং টু যে আসল যে জিনিসটা, যে দুজন কলিগ আমার, এখন আমিও আমার ব্যক্তিগতভাবে জীবনে অনেক সময় অতিক্রম করে গেছি। পার্টিশন দেখলাম, পাকিস্তান হওয়ার পরে খুব আমার কষ্ট হয়, আমার দুঃখ লাগে আজকে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে ভিসা পলিসিটা দেওয়া হলো, আমার যে ফিলিং হচ্ছে যে এটা আমাদের পলিটিক্যাল, আমাদেরকে এটা করা উচিত ছিল। আমাদের মধ্যেই আমরা, ইটস এ ফেইলিয়ার, আমাদের ফেইলিয়ার এটা, যেটাতে যে কোনো সময় একটা ভ্যাকিউম হয়ে যায়। আপনি যদি নিজের কান্ট পুট ইউর হাউস ইন অর্ডার, আপনি যদি নিজের বাসা ঠিক করতে না পারেন, তাহলে অন্যরা এসে আপনার বাসা ঠিক করবে। এখন আমরা কেন বসতে পারলাম না? গণতন্ত্র মানে হচ্ছে কি? গণতন্ত্র হচ্ছে ইটস এ গভর্নমেন্ট বাই ডিসকাশন, আলোচনা, ডায়ালগ, কথা বলতে হবে। আমরা তো ছোটকাল থেকে দেখেছি পাকিস্তানের সময়, ইভেন মৌলানা ভাসানী ছিল, ইয়ে আব্বা ছিলেন, জমিদারি ছিল নোয়াখালীতে, কিন্তু উনি যখন আসলেন উনি বলে না খেয়ে যেতে পারবেন না, ডায়ালগ। এবং সারা জীবন আমরা ডায়ালগ দেখেছি। এবং বঙ্গবন্ধু যখন ইলেকশন করলো, ইলেকশন করে তখন উনি ইলেকশনকে বাতিল করার জন্য পাকিস্তানিরা লেগে গেছে, ভুট্টো কনস্পিরেসি করছে। আপনারা জানেন ইতিহাস। আজকে দুঃখ লাগে যে কেন আমাদের লিডাররা বলে যে মাঠে এটা আমরা মাঠে দেখে নেব। আপনি ভাষা দেখেন না, আমাদের এটা পলিটিক্যাল ভাষা না। দিস ইজ নট দ্য ল্যাঙ্গুয়েজ অফ ডেমোক্রেসি। মানে দুই পার্টিতে, আই এম ভেরি সরি টু সে দিস, দুঃখ আপনারা নিশ্চয়ই যদি আপনারা বসতেন, আপনার ডায়ালগ করতেন। কনস্টিটিউশন তো বলছেন ঠিক আছে, কনস্টিটিউশন বলে একটা স্যাক্রোসেন্ট কোনো একটা জিনিস না যে হ্যাঁ কনস্টিটিউশন ইজ মানে কোরআন শরীফ। কোরআন শরীফ না, এটার আগেও অ্যামেন্ডমেন্ট হয়েছে, ইতিহাসে হয়েছে। দরকার হলে হবে, দরকার না হলে হবে না, কিন্তু বসতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ এ ডায়ালগ, ইউ হ্যাভ কাম টু। কিন্তু আপনি যদি মাঠ পর্যায়ে করতে চান, এই যে দেখেন এই কয়দিন থেকে, এখন সেদিন ধানমন্ডিতে হলো এত বড়টা র্যালি, সাংঘাতিক, মানে গাড়িটাই পোড়ানো হলো, তারপরে আবার অন্য জায়গা হচ্ছে। না, আজকেও হয়েছে এই ঘোষণার আসার পরে আজকেও ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং অনেক নেতা নেত্রীরা আহত হয়েছে, ব্যাপক মুখোমুখি সংঘর্ষ হয়েছে, যেটা গত কদিনও হয়নি। কিন্তু এই ঘোষণার পর এমন সংঘর্ষে আবারও লিপ্ত হচ্ছে, ঘোষণা কতটুকু কাজ করছে? আপনার কাছে যদি আরেকটু পার্টিকুলারলি জানতে চাই, যারা রাশেদ চৌধুরী, আসলে এই ঘোষণাতে মার্কিন যুক্তরাষ্ট্র কি বোঝাতে চেয়েছে, কাদেরকে টার্গেট করা হচ্ছে, এবং এটা আসলে যেটা মানে কনসিকুয়েন্সটা কি হতে পারে? আমি একটু দয়া করে যদি আপনার কাছে আরেকটু পার্টিকুলারলি জানতে চাই, নির্বাচন নিয়ে মার্কিনের অবস্থানটা আসলে কি? আপনি জানেন, আমার দুই বন্ধু যারা আছেন, দুই কলিগ, সবাই জানেন লিস্টের কথা বলা হচ্ছে, ওই লিস্টে ওর নাম আছে, এই নাম আছে। এগুলো তো আমি মানে বলতেও চাই না, আমার শুনতেও খারাপ লাগে যে আমরা লিস্ট দেখেছি কার কার নাম আছে, ভয়ঙ্কর একটা লিস্ট। মানে তার মানে আমরা কি স্বাধীনতা অর্জন করলাম? আমার এখন এই বয়সে চিন্তা হয় যে আমরা বাংলা ভাষার জন্য আন্দোলন করলাম ওই সময়। এটা তো খালি ভাষা না, এটা ডেমোক্রেটিক মুভমেন্ট ছিল। জিন্না বসু উর্দু আলোন উইথ স্টেট ল্যাঙ্গুয়েজ। পাকিস্তানের সময় আমরা সব সময় আন্দোলন করে গেছি, এই মিলিটারি মার্শাল্লাহ বলেন, এটা ওটা। তো এই বাঙালিরা সবসময় সামনে ছিল। ওই আপনিও বলছেন অনেক নাম আছে, বলতে পারবো না, আবার যারা বাসাবুদ্দুল্লাহ বলছে অনেক কিছু আছে বলা যাবে না, বলার জানলেও বলতে পারবো না। মানে কি এখানে কিছু একটা এমন কিছু হতে যাচ্ছে যেটা বলার মতো? মানে কি আপনার বর্তমান রেজিমের ভয়ে নাকি বিরোধী দলের ভয়ে এমন কিছু বুঝতে যাচ্ছে? না, ভয় না। কথা হচ্ছে যে এটা আমাকে যদি কেউ এসে বলে যে আমার কাছে সমস্ত কিছু আছে অ্যাবাউট অপোজিশন, সব মানে কি করছে আমার কাছে, হাসিনার রেকর্ড আছে, প্রধানমন্ত্রীর, তো এগুলো যদি আমরা এটার মধ্যে যাই, আর আপনি যেটা আমরা দেখে আসছি একটা রাজনীতি প্রসেস, আপনারা দুই পার্টিতে বসে এক কাপ চা খেতে আপনাদের কি প্রবলেম? এটা তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, এটা এমনিও আপনার ডিফিকাল্ট। আপনি জানেন যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, ফ্রান্সের মতো জায়গায় তারা তিনটা সরকার 24 ঘন্টা পড়ে গেছে। এটা ইতিহাস বলছি আপনাকে, স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্স, আমি পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট, আমি পলিটিক্যাল সায়েন্স পড়াতাম।
হওয়ার আগে। তখন ডিগল আসলো, এই যে ফিফথ রিপাবলিক, ইটস এ ম্যারেজ কোহ্যাবিটেশন বিটুইন পার্লামেন্টারি এন্ড প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। কারণ ওরাও এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট রেফারি লাগে। আপনার রেফারি কোথায়? হার ম্যাজেস্টিস গভর্নমেন্ট, হার ম্যাজেস্টিস অপোজিশন। এখন এগুলো চিন্তা করতে হবে। এগুলো জাস্ট আমি বললে হবে না যে আমেরিকানরা আমাদেরকে এটা করছে, একটা কনস্পিরেসি চলছে দেশের আগেনস্টে, স্বাধীনতার আগেনস্টে। এগুলো তো শুনছি, কিন্তু এখন ইজ এ টাইম ফর শিক্ষিত সমাজকে চিন্তা করা যে এই সিস্টেমটা যদি আপনি ওয়ার্ক করতে চান, তাহলে আপনার যে সিস্টেম অফ পার্লামেন্টারি গভর্নমেন্টে অপোজিশন ইজ কল্ড হিজ ম্যাজেস্টিস গভর্নমেন্ট, হিজ ম্যাজেস্টিস অপোজিশন। এবং আগেকার দিনেও প্রেসিডেন্ট যে হতো, অ্যাটলিস্ট হি হ্যাড এ সাম কাইন্ড অফ নিউট্রালিটি। আপনি যদি পার্টি ম্যানকে প্রেসিডেন্ট করে দেন এবং সমস্ত কিছু যদি পলিটিসাইজ করে দেন, আমরা যদি আমরাকে এখন বাংলাদেশে আমরাকে বলতে হয় অনারেবল সেক্রেটারি জি মহোদয়, জি মন্ত্রী মহোদয়। আমরা জানি এই ধরনের অনেক অনেক বিষয়গুলিকে আসলে অ্যাড্রেস করতে হবে, আরো বেশি ডেমোক্রেটিক করতে হবে এবং আলোচনা খুব প্রয়োজন। কিন্তু আমাদের আজকে আলোচনা আপনি সমাধানের দিকে চলে যাচ্ছেন। আমি একটু যদি জানতে চাই আপনার কাছ থেকে, আগে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কি করতে চাচ্ছে এবং এই ঘোষণার মাধ্যমে প্রভাব আমাদের নির্বাচনকে কি কতটুকু এবং কতটুকু ভয় পাবার এখানে কারণ রয়েছে। এটা এই ভিসা নীতি অনেকে বলছে যে আমরা যুক্তরাষ্ট্রে যাব না, তাতে সমস্যা কোথায়? এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটা আওয়ামী লীগের জন্য ভয়ের জায়গা। আওয়ামী লীগ আজকেও একটু আগে বলেছে আসলে বিএনপির মুখ কালো হয়ে গেছে এই ঘোষণা আসার পর। আসলে কার জন্য এটা প্রযোজ্য এবং সেখানে যতটুকু বলা হয়েছে ততটুকুতে আসলে আমাদের দেশে গণতন্ত্রের জন্য কতটুকু ভবিষ্যতে একটা ভালো ভূমিকা রাখতে পারবে এই ঘোষণাটা? আপনি যদি এখানে একটু ফোকাস করেন, কারণ আমরা আর কয়েকজন দর্শকেরও প্রশ্ন হবে, সেখানেও আপনাদের কাছে হয়তো কিছু প্রশ্ন থাকতে পারে। এরপরে আমরা সমাধানের দিকে যাবো। ডেফিনেটলি আপনারা সমাধানের একটা পথ বাতলাবেন। তবে আমি একটু এই বিষয়ে একটু দয়া করে জানতে চাই আপনার কাছ থেকে। আপনি একজন মেধাবী অ্যাম্বাসেডর ছিলেন, তিনজনেই আপনারা এখানে খুবই মেধাবী। আপনাদের কাছে অবশ্যই অনেক কিছু জানবার আছে। এটা সেদিন জিবলুরের প্রোগ্রামে ডোনাল্ড নিউ সরাসরি যখন কথা বললো, এই প্রশ্নগুলো উত্তর দিল যে এটা কোনো অপোজিশনকে টার্গেট করছে না, কাউকে করছে না, যে পলিটিক্যাল প্রসেস, ডেমোক্রেটিক পলিটিক্যাল প্রসেস বাধা দেবে ইলেকট্রাল প্রসেসকে, তাদের কে করবে? আমেরিকান মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পজিশনটা, যেটা ইটস নট বায়াসড টু এনিবডি। এখন জিনিসটা হচ্ছে যে আমরা কিভাবে এটাকে, আমাদের তো একটা কর্তব্য আছে। আপনি যে কোনো পার্টি করতে পারেন, আমি যে কোনো পার্টি করতে পারি। পলিটিক্যাল পার্টি উইল কাম, একটা কথা আছে, পলিটিক্যাল পার্টি উইল কাম এন্ড গো, গভর্নমেন্ট উইল কাম এন্ড গো, কিন্তু স্টেট ইজ সেক্রেট। এটা আপনাকে যেভাবে ডায়ালগ আরম্ভ করতে হবে, আমাদের মধ্যে আমাদেরকে একটা শীত আসতে হবে। ওই যে একটা কথা ছিল, ফেমাস কথা, গান্ধী বলতো ডিভাইড এন্ড রুল, তখন মোহাম্মদ বললো উই ডিভাইড এন্ড দে রুল। আমরা ডিভিশন করি, বিদেশিরা রুল করে আমাদেরকে। এগুলো কিছু সত্যি কথা এখন মানতে হবে আমাদেরকে, যে এইভাবে আপনি দেখেন আমাদের এলাকায় আমাদেরকে ডিভাইড করে তারা, কিন্তু আমরা এই সুযোগ দিচ্ছি, কারণ হলো তারা না হলে আসতে পারতো না। আপনার কাছে যদি আমি আবারও ফিরে যেতে চাই, আবারও আপনি দয়া করে একটু বলেন যে তাদের এই যে ঘোষণাটা এসছে, সেখানে যদি 14 এবং 18 নির্বাচনকে যদি আমি সামনে আনি, যদি 14 এবং 18 নির্বাচনটা আবারও একই রকম নির্বাচন 2024 আমরা দেখতে পাই, তাহলে এটাকে বাধাহীন বলবো নাকি কোন ধরনের বাধা যুক্ত একটা নির্বাচন বলা হবে? একই নির্বাচন যদি সামনে 2024 আমরা দেখতে পাই, সেক্ষেত্রে আসলে ওই নীতিতে, এই নীতির আলোকে কারা আসলে ভিসা রেস্ট্রিকশনের আওতায় পড়বে? সরকার পড়বে নাকি বিরোধী দল পড়বে? আমি যদি 18 নির্বাচন ও 14 কে সামনে আনি আপনার সামনে তুলনা করবার জন্য। এখন আপনি যদি সরকারে আছেন, আপনি যদি পুলিশ র্যাব দিয়ে ব্যবহার করেন, আর ওইদিকে যদি অপোজিশন যদি মনে করে যে না, আমরা আমাদের মানে মাসল আর মানি পাওয়ার আছে, এই দুইটা পার্টি আমি দেখেছি খুব ক্লোজলি। আপনি আজকে যদি ওখানে কোনো ইলেকশনে দাঁড়াতে চান, ইভেন ইফ ইউ আর কম্পিটেন্ট, আপনার কাছে টাকা থাকতে হবে, মাসল মানি পাওয়ার থাকতে হবে। এটা হলো রিয়ালিটি। আপনার কাছে যদি টাকা না থাকে আর মাসল পাওয়ার না থাকে, আপনি কোনো সংসদের ইয়ে হতে পারে। আজকে সংসদ সব বিজনেসম্যানরা। আর আপনি কি করলেন? বয়কট, কেয়ারটেকার। কিন্তু ওইদিকে আপনি ঘোষণা দিচ্ছেন 5 জন মাত্র মেম্বার, তাদেরকে তোমরা রিজাইন করে চলে আসো। এরকম পলিটিক্স আমরা দেখি নাই।
আরে এটা দিয়ে কোনোদিন আপনি গণতান্ত্রিক প্রসেস আপনি সামনে নিতে পারবেন না। আজকে আমরা ব্লেম গেম করতে পারি, ইউনাইটেড স্টেটকে ব্লেম করতে পারি, ওকে ব্লেম করতে পারি, ইন্ডিয়াকে ব্লেম করতে, একসময় তো একটা ফ্যাশন হয়ে গেছিল সবকিছু ইন্ডিয়া চালাচ্ছে বাংলাদেশে, কিন্তু আমাদের তার মানে আমাদের জনগণের কোনো মত নাই। কিন্তু ইট ইস নট ট্রু। আপনাকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র দরকার ফ্রেন্ডশিপ, উই নিড দ্য ফ্রেন্ডশিপ অফ চায়না, we need the friendship of Japan, we need the friendship of India. মানে কয়েকটা মেজর জিনিস আছে, and that is diplomacy. আপনি যদি একদিকে হয়ে যান, সেদিন আমাকে খুব ইয়ে করছিল ইন্ডো প্যাসিফিকের ব্যাপারে, যে আপনারা, আমরা তো বাংলাদেশ না জয়েন করলে সাংঘাতিক কিছু হয়ে যাবে। কিন্তু আপনি বঙ্গবন্ধু আমাদেরকে যখন ইয়ে করলেন, চিঠি দিয়ে পাঠালেন চৌষট্টির কাছে, সেখানে লেখা ছিল ওনার চিঠিতে that Bangladesh wants a friendly relation between two Asian giants, emerging giants, India and China. এই চিঠি দিয়ে চট্টগ্রামের কাছে আমাকে, মহিউদ্দিন আহমেদকে পাঠানো হচ্ছে। হিস্টোরিক্যাল কথা, এবং এই ব্যালেন্সটা আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা যদি আমরা অ্যান্টি যাব না, কিন্তু আমরা অ্যান্টি যেতে পারি না, অ্যান্টি আমেরিকান যেতে পারি না, অ্যান্টি চায়নাও যেতে পারি না। ইজ এ সুপার পাওয়ার নেক্সট ডোর আমাদের স্বার্থতে, এন্ড দ্যাট ইজ ডিপ্লোমেসি। আপনাকে এই পানিতে, গোলা পানিতে আমাদের কিভাবে নেভিগেট করতে হবে, সেই জন্য ডিপ্লোমেটদেরকে রাখা হয়। নাহলে তো আপনি একটা সাইড নিয়ে নেন, একটা সাইড নিয়ে নিলে কিন্তু কালকে ওই কনফ্লিক্টটা, মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার কনফ্লিক্টটা, এটা আমার বাসায় আগুন লাগবে। আই ডোন্ট ওয়ান্ট দিস। 100 মিলিয়ন পিপল বাংলাদেশ, এই জন্যই আমাদের লোকরা ফাইট করতে পারে। আপনি দেখছেন তো স্বাধীনতা আন্দোলনের, আমার তো ইয়ে দৌলা, অ্যাম্বাসেডর দৌলা তো ফ্রিডম ফাইটার, এমন সবাই, যে আমাদের জনগণ ফাইট করছে, লুঙ্গি পরে ফাইট করছে। আমরা ওই জাতি যে আমরা কোনোদিন মাথা নত করবো না। এখন আপনারা যদি এত উইক হয়ে যান, আমাদেরকে ডিপ্লোমেসি করতে হবে যে উই নিড। আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে বলবো আমি আপনার বন্ধু, কিন্তু আপনি যদি চান যে আমি ওই আরেকটা দেশের এগেনস্টে একটা মিলিটারি প্যাক জয়েন করবো, নো সরি। আমি পাকিস্তানের সময় দেখছি সিয়াটল সেন্টার সব মিলিটারি প্যাক, আমি মিলিটারি প্যাক জয়েন দেখছি। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে আজকে আমাদের স্বাধীনতা মেনটেন করার জন্য, and foreign policy is an extension of domestic policy. এটা ভুললে চলবে না। আমরা ডিপ্লোমেসি কিভাবে করব, যদি আপনারা ডোমেস্টিক পলিসিতে আপনারা যদি একটা কনসেনসাস না আসেন, মিনিমাম কনসেনসাস না আসেন, তো এটাতে আসতে হবে। আমাদের পলিটিক্যাল লিডারকে বুঝতে হবে আজকে এই ভায়োলেন্স দিয়ে, এই ঘোষণাটা আসলে আমাদের জন্য, সবার জন্য আপনি মনে করছেন যে এটা একটা অ্যালার্মিং, এবং এই অ্যালার্ম থেকে বেরিয়ে আসতে হলে আমাদের নিজেদেরকে ডায়ালগে বসতে হবে। এটা কতটা আসলে কেয়ার করবার মতো এই বিষয়টাকে আপনি মনে করেন যে খুব বেশি আমাদের নজর না দিলেও চলবে, নাকি আসলেই এটা একটা অ্যালার্মিং পুরো দেশের জন্য, পুরো জাতির জন্য, পুরো সবগুলি রাজনৈতিক দল? অ্যালার্মিং তো নিশ্চয়ই। আমরা যেখানে যে জিওপলিটিক্যাল সিচুয়েশন আছে, চেঞ্জিং সিচুয়েশন, আপনি দেখেন সৌদি আরেবিয়া কিভাবে আপনার মানে ইরানের সঙ্গে ইয়ে করলো, চায়নার সাহায্য নিল। জিওপলিটিক্যাল টিউটনিক শিফট হচ্ছে, জিওপলিটিক্যাল শিফটটা, এটা আমাদের বুঝতে হবে। চেঞ্জিং ওয়ার্ল্ড, এখন ডি-ডলারাইজেশন প্রসেস আরম্ভ হয়ে গেছে। তো দ্য ওয়ার্ল্ড ইজ নট, আমেরিকাতে নিজের এই ডেট ক্রাইসিস, এখন যদি এই বাইডেনের সঙ্গে যদি রিপাবলিকে না হয়, তাহলে দ্য বিগেস্ট ডেট ক্রাইসিস, ওদিকে ইউক্রেন ওয়ার, ওদিকে আপনার মানে গ্রেন ইয়েতে, আপনি এখন চিন্তা করছেন যে কিভাবে পুটিনকে মারলে, হ্যাঁ আপনার $200-300 বিলিয়ন দিয়ে দিলেন ইউক্রেনকে। এগুলো দিয়ে আমাদেরকে বুঝতে হবে দিস উইল নট গো অন। জার্মানি ইজ ইন রিসেশন, জার্মানি হ্যাজ গন ইনটু রিসেশন, আপনি বুঝতে পারেন। তো আমাদেরকে এখন নিজের টুকটা হাউস ইন অর্ডার, আমাদের বুঝতে হবে, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রকে এক্সপ্লেন করতে হবে যে আমরা ডেফিনেটলি উই আর ফ্রেন্ড। আমার তো মেয়ে আমেরিকাতে বিয়ে হচ্ছে, নিউ ইয়র্ক, শি ইজ লিভিং ইন আমেরিকা, আমি সবসময় গিয়ে ওয়াশিংটন লাইব্রেরিতে যাই। I have a very admiration for American Constitution and the freedom of expression and all this thing. এটা তো আমাদের তো মানে একটা ইয়ে আছে যে ওপেন সোসাইটি এন্ড ইটস এনিমিজ বলে একটা বই ছিল, ফেমাস বই, ওটা আমি পড়াতাম। উই আর কমিটেড টু দ্য আইডিয়াল অফ ডেমোক্রেসি। আমাদের বাঙালির মধ্যে আছে যে আমরা উই নিড টু বার্ক। আপনি আমাকে খাওয়া দেওয়া হবে না, এটা বাঙালিদের নেচার, ডেমোক্রেসি ইজ ইন আওয়ার ব্লাড। কিন্তু আমরা এট দ্য সেম টাইম, আপনি যদি বলেন যে ওই মিলিটারি প্যাক জয়েন করো ওর এগেনস্টে, নো, এটা বঙ্গবন্ধু খুব পরিষ্কার ভাবে বুঝেছিলেন। আমরা এটা বিশ্বাস করি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে সঙ্গে বন্ধুত্ব চাই, ইন্ডিয়ার সঙ্গে চাই, চায়নার সঙ্গে চাই। ইনফ্যাক্ট আমরা চাবো চায়না আর ইন্ডিয়া ডায়ালগে যদি এটা ডিসাইড করে নেয়
ডায়ালগের মাধ্যমে নিজের মধ্যে শান্তিপূর্ণ ভাবে, তাহলে ইন্ডিয়া সুপার পাওয়ার সবার সাথে একটা শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমাদেরকে আমাদের ভাগ্য নির্ধারণের মধ্যে আলোচনায় ডায়লগ করতে হবে, এবং আপনি আভ্যন্তরীণ ডায়লগটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। জনাব আশরাফুদ্দৌলা বারবার বলেছেন যে আমাদের ডায়লগ এবং আমাদের কথা বলতে হবে, আপনি বারবার কথা বলার প্রতি জোর দিচ্ছেন। ডক্টর তানভীর ইসলাম নামক একজন যুক্ত হয়েছেন, আপনার কথা শুনবো, আপনার প্রশ্ন শুনতে চাই। আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন? আপনার আসসালামু আলাইকুম, আমি পোর্টসমাউথ ইংল্যান্ড থেকে ডক্টর তানভীর বলছি। জাস্ট খুব সংক্ষেপে এবং ছোট করে, যারা এখানে আছেন সম্মানিত সবাই অনেক অভিজ্ঞ, তো আমি একটা জিনিস বুঝতে পারছি না, সেটি হচ্ছে যে আমরা 17 কোটি মানুষের উপরে স্যাংশন, এই বিষয়টি নিয়ে কেন কথা বলছি? কারণ আমেরিকা কখনোই এটা চিন্তা করছে না যে 17 কোটি মানুষের কার্যাবলী তারা পরিচালনা দেখবে, তারা মনিটর করবে, এবং তার উপর ডিপেন্ড করে তারা কারোর উপরে স্যাংশন দিবে বা ভিসা রেস্ট্রিকশন দিবে। এখানে দেখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে যে স্টেক হোল্ডার, একটা ইলেকশনের স্টেক হোল্ডার মেইনলি কে? আপনার নির্বাচন কমিশন কার অধীনে, আপনার র্যাব কার অধীনে, আপনার পুলিশ ফোর্স কার অধীনে? এখন যারাই এখানে কথা বলছেন, গতদিনও ফেস দ্য পিপল এই ধরনের একটা অনুষ্ঠান হলো, আমি সবাইকে দেখছি যে আলোচক যারা আছেন সম্মানিত, তারা একটা জিনিস চেষ্টা করছেন বারবার, সেটি হচ্ছে যে এটি কি আওয়ামী লীগের ঘাড়ে গেল নাকি এটি বিএনপির ঘাড়ে গেল বা এটি বিরোধী দলের ঘাড়ে গেল, এই জিনিসটি বোঝানোর জন্য তাদের নিজেদের পার্সপেক্টিভ থেকে তারা যে একটা পার্সপেক্টিভ ধারণ করেন, প্রত্যেকটা মানুষই একটা পার্সপেক্টিভ ধারণ করে, সেখান থেকে তারা কথা বলছেন। কিন্তু আমরা সরাসরি যদি দেখি যে নির্বাচনটা অনুষ্ঠিত করার দায়িত্ব যার, এই ব্যাপারটিতে গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা এবং একটি স্বচ্ছতা বজায় রাখার দায়িত্বটা যার উপরে, এই স্টেকটা বা এই ঘোষণাটা কি তার উপরেই ইমপ্লিমেন্টেড বেশি হয় না? বা তাকেই কি এখানে বেশি মিন করা হচ্ছে না যে নির্বাচনটা সে কিভাবে পরিচালনা করছে? সো এই প্রশ্নটি থাকছে। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এবং ওখানে কিন্তু আবার তারা কাদেরকে টার্গেট করছে সেই ডিপার্টমেন্টগুলোকে উল্লেখও করেছে কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি আমি সেটাই বলছিলাম যে আপনি যদি স্টেক হোল্ডার বেসিসে চিন্তা করেন যে কিন্তু সেখানে আবার সরকার বিরোধী দলের কথা উল্লেখ করা আছে, সে কারণে আমাদের কনসার্ন এখানে বিরোধী দলের কথা যদি আমেরিকার একটা স্টেট, যে স্টেটমেন্টটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, আমেরিকা কি বলছে প্রত্যেকটি কান্ট্রি সেটি খুব গুরুত্ব দিয়ে এবং মনোযোগের সাথে ব্যাপারটি দেখে থাকে। এখন ধরেন সে যদি এখানে বিরোধী দলের কথাটি উল্লেখ না করতো, তাহলে তো সরাসরি একটা অ্যালিগেশন চলে আসতো আমেরিকার এগেনস্টে যে সে হচ্ছে আওয়ামী লীগের, মানে শেখ হাসিনা যেটি বলেছেন যে আমাকে ক্ষমতায় দেখতে চাচ্ছে না, এই স্টেটমেন্টটাতে যদি বিরোধী দলের কথাটি না থাকতো, তাহলে তো শেখ হাসিনার যে ক্লেম সেটি তো প্রুফড হতো। আচ্ছা, তো স্বাভাবিকভাবে বিরোধী দলের নামটা এখানে শুধুমাত্র একটা তাদের যে কূটনৈতিক কৌশল, যেটা সেটাকে এটা কূটনৈতিক কৌশল হতে পারে। আমি যেটা পার্সোনালি আমার পার্সপেক্টিভ আমি যেটা মনে করছি সেটি হচ্ছে যে এই ঘোষণাটি একটি ওয়ার্নিং সাইন দুটি দলের জন্যই, যে কাম অ্যান্ড লেটস হ্যাভ এ ডায়ালগ। তোমরা আসো, একটা ডায়ালগ করো, নিজেদের সমস্যা নিজেরা সমাধান করো, যদি সমাধান না করতে পারো ইন দ্যাট কেস আমরা বিবেচনা করব যে এখানে কার পার্সেন্টেজ কতটুকু, এখানে কার সদিচ্ছা কতটুকু, কার পার্সেন্টেজ কতটুকু, এটি তখনকার বিচার্য বিষয়। কিন্তু আমরা যে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথিরা অবশ্যই বলবেন, আমরা তাদের কাছে গিয়ে আপনি ভালো থাকবেন, আপনি লিভ নিন। জনাব সোহেল রানা কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটা বলবেন। আসসালামু আলাইকুম, আমি সৌদি আরব থেকে বলতেছি। স্যার দেখুন, ধন্যবাদ, সবাই আছেন, ধন্যবাদ। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, ক্লিয়ার, বলুন, না শুনতে পারলে বলুন। আমি সম্মানিত স্যারদের কাছে আমার একটা প্রশ্ন, যে আমাদের দেশে যে এই অবস্থা, আপনারা সবাই বললেন যে এখানে যে একটা সবারই দায়িত্ব পালন করার ব্যাপার আছে। তো আমাদের যারা সম্মানিত স্যারেরা আছেন, যারা আমাদের দেশের বুদ্ধিজীবী আছেন, তারা কি যৌথ বিবৃতিতে আমাদের দুই দলকে এক জায়গায় কি তারা এক হয়ে তাদেরকে কি বসানোর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন না? এখানে বললেন, স্যার বললেন যে আশরাফ স্যার বললেন যে আমেরিকা কেন আসবে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। সত্যি আমাদের জন্য দুর্ভাগ্যজনক এটা। তো আমাদের যে সুধী সমাজ যারা আছে, যে আপনাদের মতো স্যার যারা আছেন, প্রবীণ ব্যক্তি যারা আছেন, তারা সবাই কি এক হয়ে যৌথ বিবৃতিতে, বা আপনারা কোনো একটা সেমিনার বলতে যাচ্ছেন আমাদের সুশীল সমাজ বা সাধ্যের মতো যারা আছেন তারা কেন এক হয়ে এই দুটো দলকে বা রাজনৈতিক সংকটে একটা ভূমিকা রেখে সবাইকে একসাথে বসাতে পারছে না, বা তারা আমি এটাই বলতে। ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ। জি, জনাব আপনাকে ওয়াহিদুর আপনাদের রহমান। সবাইকে ওয়াহিদুর রহমান কোথা থেকে আসসালামু বলছেন? আলাইকুম সাগর ভাই এবং উপস্থিত শ্রদ্ধেয় আলোচকবৃন্দ। তো আমার কনসার্নটা হচ্ছে এই জায়গায় যে বাইডেন পজিশন যখনই ক্ষমতা এসেছেন তখনই বলেছেন যে সারা পৃথিবীতে মানবাধিকার এবং গণতন্ত্র প্রশ্নে কোনো আপোষ হবে না, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যতিক্রম নয়। আর যে ভিসা রেস্ট্রিকশন এটা শুধু তাদের জন্য যারা এই ইলেকশন স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে। কনসার্নটা হচ্ছে এটা যে শুধুমাত্র এটা শুধু প্রাথমিক একটা পর্যায়ে এসেছে, এটা এটার ব্যাপ্তিটা আরো বাড়বে এবং রেস্ট্রিকশনটা আরো বেশি বাড়বে এবং এটা আমাদের জন্য অনেক বেশি অ্যালার্মিং সবচেয়ে বেশি হচ্ছে যারা এই মুহূর্তে সরকারে উপস্থিত রয়েছেন তাদের জন্য এটা খুব বেশি অ্যালার্মিং। হয়তো এখন কি রাজনৈতিক রেটরিটি চলছে, একজন ঘাড়ে চাপিয়ে দিচ্ছে যে না এটা এইভাবে না ওটা ওইভাবে না, ওটা তোমাদের জন্য এটা আমাদের জন্য, বাট এরকম কোনো কিছু না। আমাদের সবার জন্য দরকার একসাথে বসে কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যায়। 2014 বা 2018 মতো নেক্সট ইলেকশন কোনোভাবেই আমেরিকা চাবে না এবং সেটা হতেও দিবে না, এবং রেস্ট্রিকশন আরো আসছে, এটা ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন নেক্সট স্টেজে আসবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক। জনাব মাহমুদ রশিদ আলামিন, আপনি কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটা করবেন। কিছু প্রশ্ন করলে ভালো হয়। জি, আলোচকদের এবং সবাইকে দর্শক আপনারাও কমেন্টের মধ্যে একটু আপনাদের বক্তব্য একটু জানানোর চেষ্টা করবেন, সেখান থেকে আমি জনাব আমার একটা কোথা থেকে বলছেন আপনি? আমি ঢাকা থেকে বলছি। জি, বলুন। আমার কথাটা ছিল যে এই এখানে বাক স্বাধীনতার কথা সংবাদপত্রের উপরে বলা হয়েছে যে সংবাদপত্রকে বাক স্বাধীনতা দিতে হবে, কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের নিজেদের বাক স্বাধীনতার জন্য যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একটা বড় প্রতিবন্ধকতা, সেটাকে এখানে অ্যাড্রেস করা হয় নাই। সেই জন্য আমি ভাবছিলাম যে সবাই আলোচকরাও বলছিলেন যে এটা শুরু হয়েছে, পরবর্তীতে এগুলোর স্টেপ হয়তো আসবে, কিন্তু ওনারা কি এটার বিষয়ে কিছু বলবেন কিনা? আপনাকে ধন্যবাদ। কবির এমডি রুবায়েত, আপনি একটু দয়া করবেন। আর দুই একজনের প্রশ্ন নিয়ে আমি আসছি, জনাব নাজমুল হাসান করিম। কবির এমডি রুবায়েত কোথা থেকে বলছেন? জি, আমি জাপান থেকে বলতেছি। তো আমার কোয়েশ্চেন প্রফেসর কলিমুল্লাহ স্যারের কাছে। আমি মোটামুটি ওনার টক শো দেখি। তো আমার কোয়েশ্চেন হচ্ছে, আমরা দেখছি যে রিসেন্টলি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা হচ্ছে আর কি, তো এই যুদ্ধের মধ্যে রাশিয়া অনেক বড় শক্তি হওয়ার পরেও ইউক্রেনকে তারা এখন পর্যন্ত জয় করতে পারে নাই। তো আমাদের দেশের মধ্যে যে দুইটা দল আছে, একটা আওয়ামী লীগ, বিএনপি, তাদের মধ্যে যে কোন দলটা চলতেছে, তাদের কারণে যদি বাহিরের কোনো একটা শক্তি এসে আঘাত করে, সেই ক্ষেত্রে কি কোনো পসিবিলিটিস আছে যে আমাদের দেশটাকে তারা নিয়ে যাবে, বা বিএনপি এবং আওয়ামী লীগ দুইজনে একসাথে হয়ে ফাইট করার মতো তাদের ক্যাপাবিলিটি আছে বলে আপনারা মনে করেন? এক নাম্বার। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, প্রফেসর আমার মনে হয় আমরা একদম ভিন্ন খাতে চলে যাচ্ছি। আমাদের আপনি অন্য একটা প্রশ্ন করছেন যেটা আসলে আজকের আলোচনার সাথে খুব বেশি যাচ্ছে না। আজকের বিষয় নিয়ে আপনার কোনো কিছু জানবার আছে কিনা? ভাই, আমরা যদি প্রতিদিন রিসেন্ট ইস্যু নিয়ে কথা বলি, তাহলে আমাদের যে ফিউচার গোল যেটা, এটা কিন্তু আমরা ফিউচার গোল নিয়ে আরেকটা অনুষ্ঠান করবো, সেদিন অবশ্যই বলবেন। তবে আজকে আমাদের কাছে যে অনুষ্ঠানটার জন্য আমরা যে সম্মানিত অতিথিকে আনছি, তারা ওই বিষয় নিয়ে প্রস্তুতি নিয়ে এসছেন। আপনার প্রশ্নটা ডেফিনেটলি অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে ওই বড় পরিসরে আমরা আলোচনাটা করছি না। ডেফিনেটলি আপনার প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের আরো অনেক দর্শক রয়েছেন, তাদেরকে একটু সুযোগ দেই আপনার বিষয় নিয়ে ডেফিনেটলি অন্য। জনাব মোহাম্মদ আইয়ুব আলী কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। আমি সৌদি আরব থেকে বলছিলাম। আমার আজকে তিনজন যে স্যার পেয়েছি, আমার একটা ভিন্ন ধরনের প্রশ্ন। বাংলাদেশে মেডিকেল ভর্তির প্রশ্নটা আমি একটু কথা বলতে চাইছিলাম। আমার বাচ্চারা খুব অসুবিধার মধ্যে আছে। জনাব মোহাম্মদ আইয়ুব আলী, I have all the respect to we have your very problem, sir. I try to long times. I try to today. I not go to Salah also. I stay for you this question because I have the study in my two children in English medium. So why we cannot join the bhorti apply cannot the medical? আমি বুঝতে পেরেছি। I want to request to you, just you listen. I want to. আপনি বলুন। ঠিক আছে, আপনি বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হয়েছে কি, ইংলিশ মিডিয়ামে মেডিকেল ভর্তি পরীক্ষায় নিয়ম করছে গত বছর থেকে
যে কারো যদি 1 মাস 2 মাস হয় ডিলে হয়ে যায় সেখানে তারা ভর্তি দিতে পারবে না, সেগুলি কারা ইংলিশ মিডিয়ামের ছাত্রদের জন্য। বাংলা মিডিয়ামের অটো পাস পরীক্ষা ছাড়া পাস তারা দিতে পারবে। এখন আমাদের বাচ্চাগুলি ছিল সৌদি আরব থেকে যাওয়ার পরে 2018-তে চলে গেছে, চলে যাওয়ার পরে এখানে যায় ইংলিশ মিডিয়ামে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে আমরা বাচ্চাগুলি করাইছি। আমার বাচ্চা সর্বোচ্চ নাম্বার সবকটায় ও লেভেল এ লেভেল সে A+ পাইছে এবং তার 0.9 সবকটা। সেখানে ভর্তি পরীক্ষায় সরকারে কানুন করছে যে 3 মাস বা 2 মাসই হলে, করোনার কারণে ওদের পরীক্ষা 2 মাস ডিলে হয়ে গেছে। সেই 2 মাসের কারণে ভর্তি পরীক্ষা ইংলিশ মিডিয়ামের ছাত্ররা দিতে পারবে না। এটা কলিমুল্লাহ স্যার এবং স্যাররা কি বলবেন আমাদেরকে জানানোর জন্য, কেন এই বৈষম্যটা করতেছে আমাদের জন্য, আমাদের সাথে। আজকে 2টা বাচ্চা পড়াইতে আমার প্রায় কোটি টাকার মতো চলে গেছে। এখানে বাংলা মিডিয়াম ছিল না আমার এই দাম্মামে, সবাই জানে। তা আমরা কি করব এখন? সরকার কেন আমাদের জন্য এরকম করতেছে? এই প্রজ্ঞাপনটা কি চেঞ্জ করবে কিনা? গত বছর এই প্রজ্ঞাপন পড়ে গেছে অলরেডি। এখন আমরা গেলে আপনাকে ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আপনার কাছে মানে কি বলবো, যদি ওনারা চান উত্তর দেওয়ার মতো যদি হয় তাহলে কলিমুল্লাহ স্যার কাছে বিগেস্ট রিকোয়েস্ট, আই রিকোয়েস্ট টু হিম, সেজন্য কিছু বলে এবং সরকারের নজরে যায়। ধন্যবাদ স্যার। ইসলাম কোথা থেকে বলছেন আপনি? আসসালামু আলাইকুম সাগর ভাই, আমি মালয়েশিয়া থেকে বলছি। আপনাকে ধন্যবাদ আমাকে জয়েন করার জন্য। সাগর ভাই, আমার ছোট্ট 2টা প্রশ্ন, 15 সেকেন্ডে হয়ে যাবে। সেটা হলো যে এই যে ইসের থেকে আমেরিকার থেকে যে ভিসা বাধ্যবাধকতা আসলো, এতে কি আসলে নির্বাচনে বাধা আসলো কিনা? যেমন বিএনপি চাচ্ছে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ একটা নির্বাচন, এইটার সম্ভাবনা কি কমে গেল কিনা? আর আপনার ব্যক্তিগত একটা প্রশ্ন, আমরা যেমন বলতে পারি জনগণ হিসেবে যে আমরা 18 সালে ভোট দিতে পারিনি, আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি কি ভোট দিতে পারছেন, আপনি এই জবাবটা দেন না। আপনি আসলে ভয় পান কিনা আওয়ামী লীগকে, যে আমি যদি বলি তাহলে হয়তো তারা আসবে না আমার অনুষ্ঠানে? আমরা যেমন বলতে পারি ওপেনলি যে আমরা ভোট দিতে পারিনি, কিন্তু আপনি অ্যাঙ্কার হিসেবে আপনি এটা কখনো বলেন না যে আপনার ফ্যামিলি অথবা আপনারা কি 18 সালে ভোট দিতে পেরেছেন কিনা। ধন্যবাদ। আমি যদি আসলে ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন। মানে আমার এই বলা না বলার সাথে এখানে আমরা জনগণ হিসেবে তো, আপনি তো একজন জনগণ, মানে why you people targeting to me about everything? Why? আপনি তো একজন আপনাদেরকে জনগণ, যুক্ত করাটা কি আমার অপরাধ হয়? না না, আপনি রাগ হচ্ছেন। আমি অবশ্যই রাগ করার কথা। আমি ভোট দিতে পারলাম না পারলামের সাথে আপনি কেন মনে করছেন যে একার কথা? আমাদের 1000 আমাদের জনগণ, আমি আপনাকে এনে প্রশ্ন করতে পারতেছি, প্রশ্ন করাচ্ছি, এটা কি মনে করেন না যে একটা সার্থকতা? আমি যদি ভয় দিতাম কাউকে তাহলে আপনাকে কেন আমি কথা বলাচ্ছি? না সেটাই তো বলছি, কিন্তু আপনারা আমাকে বলতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার মনের মতো করে আমি কথা না বলবো ততক্ষণ পর্যন্ত আমাকে সন্দেহ আমার মনের মতো না। অবশ্যই আপনাদের প্রত্যেকটা মানুষ মনে করেন যে আমি আপনার মনের মতো করে হতে পারবো, আদারওয়াইজ আই এম বিলংিং আদার পার্টি। হোয়াই দিস মেন্টালিটি? না সাগর ভাই, আপনি আমার রাগ করেন না। ডোন্ট বিলং দিস কাইন্ড অফ আমাদের আমাদের 1000-এর জনগণের কথা এখানে আমাদের আলোচকরা বলছে আমাদের আলোচনা প্রয়োজন, অ্যাক্টিভলি সবাইকে না বসে, আর আপনারা মনে করছেন যে না আমি আমার ইচ্ছার প্রতিফলন হলো কিনা সেটাকে দেখতে হবে। প্লিজ হ্যাভ পেশেন্স, প্লিজ থিঙ্ক ডিপলি, এবং যে কোনো জিনিস বলবার আগে আমাদেরকে বোঝা উচিত যে আমি ব্যক্তিগতভাবে আমি সাইফুল সাগর সবাইকে নিয়ে এখানে কথা বলি। আপনি কি চান আমি শুধুমাত্র এখানে আপনার আওয়ামী লীগ নিয়ে কথা বলি, নাকি আমি বিএনপি নিয়ে কথা বলবো? নিরপেক্ষ মানে আপনার মনের মতো হতে হবে, ব্যাপারটা এরকম, তবে আপনি নিরপেক্ষ মনে করবেন। প্লিজ ঠিক আছে, আপনাদেরকে শুনুন, বারবার আমি এগুলি বলতে পারি, মাঝে মধ্যেই আপনাদের কিছু কিছু মানুষ আছেন আপনারা এই ধরনের প্রশ্ন করেন যে আমি ভোট দিতে পারি না, যদি বলি যে পারছি তাহলে বলবেন যে আমি আওয়ামী লীগ করি, আর যদি বলি যে আমি পারি নাই তখন আপনি বলবেন যে হ্যাঁ তাহলে সাগর ভাই বিএনপি করে। এই মেন্টালিটিটা আপনাকে দূর করতে হবে। ভোট দেওয়া ব্যক্তিগত ব্যাপার, কোথায় দেয় কাকে দেয় এটা যদি প্রকাশ্যের সিস্টেম থাকতো তাহলে ওপেনলি ভোট দেওয়ার সিস্টেম থাকতো, এটা গোপন বুথের রাখতো না। এই যে একটা বোকার মতো প্রশ্নটা করলেন যে আমি কাকে ভোট দিচ্ছি এটা বলি না, কারণ হলো না আমি এটা বলি নাই, আমি কাকে ভোট দিচ্ছি এটা বলি, আমি বলছি ভোট দিতে পারছেন কিনা এটা বলা। না ভোট দিতে পারছি কিনা সেটাও আমার জায়গা থেকে আমি বলা উচিত না। আমি একটা শো কন্ডাক্ট করি, আমি কিন্তু অ্যাক্টিভিজম করি না।
যে সারাদিন আমি গল্প বানিয়ে বানিয়ে আমি উমুক করেছি তুমুক করেছি, সারাদিন অ্যাক্টিভিজমের মতো যেটা করে অনেকে করে, আমার সম্মান আছে তাদের প্রতি। আমি সেটা করি না, আমার কাজটা একটু ভিন্ন। আমি সবাইকে নিয়ে কাজ করি, একটা সমাধানের জন্য সবাইকে এখানে আনার চেষ্টা করি, এবং সবাই বলেন সমাধান হোক বা না হোক, হো কেয়ার্স, বাট চেষ্টা তো করে যাচ্ছি। দ্যাটস ইট। আপনি আপনার মতো করে চেষ্টা করছেন, অনেক অনেকের মতো চেষ্টা করছে। সর্বোপরি দেশটা বাংলাদেশ, আমাদের সবার দেশ, এখানে ভালোভাবে কিভাবে থাকা যায়, এই হলো প্রচেষ্টা। ধন্যবাদ, ভালো থাকবেন জনাব এমডি শহীদুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সরি, আপনি যদি রাগ করে থাকেন, সরি ভাই। না, রাগ না, কারণ আপনারা আমাকে একটা সাইডে ফেলতে চান। একটা বড় ধরনের আপনাকে গ্রুপ আছে, নিরপেক্ষ দেখি আপনারা একটা বড় ধরনের গ্রুপ আছে, আপনারা নিরপেক্ষ বলতে আপনাদের নিজেদের ইচ্ছার মতো আমাকে চান। আমি যতক্ষণ পর্যন্ত আপনার মতো, তখন নিরপেক্ষ। আমি একটু অধিক সেদিক হলে আপনার সাথে সাথে আমাকে আকাশ থেকে ফেলে এই যে সাগরের আসল চেহারা, এগুলি বাদ দেন প্লিজ, এগুলি বাদ দেন। আমাদের আমি এরকম কখনো কমেন্টে দেখছি না আছে এরকম ভাই, আমি এই টক শো, আমি তো কি বলবো, এগুলো বলা ঠিক না, এখানে আমাদের সম্মানিত থেকে আমি আছি ইনশাআল্লাহ আপনার টক শো। ধন্যবাদ জনাব নাজমুল নাসির করবেন, বলবেন দয়া করে। আমিও মানুষ, আমিও কিন্তু খুব বেশি আপনার একবারে যে কাঁধে ব্যাগ নিয়ে ঘোরা সাংবাদিক এরকম না, কিন্তু আমি কিন্তু দুনিয়াটা দেখছি, চড়াইছি এবং চড়িয়ে খাই, এটা মাথায় রাখতে হবে আপনাকে। আমি খুব সহজ সরল মানুষ না, খুব কঠিনও না। আমি সবার সাথে মিলেমিশে চলতে চাই, দ্যাটস ইট। আমার ব্যক্তিগত একটা পছন্দ অপছন্দ সবার যেমন আছে, আমারও আছে, বাট কেউ কারো ব্যক্তিগত পছন্দ হস্তক্ষেপ না করেই ভালো। জনাব নাজমুল নাসির করবেন। জি, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন করেছে, আপনি একটু দয়া করে বলবেন। এখন আমাদের আসলে কতটুকু কনসার্নিং এই বিষয়টা আপনি এর আগে যদিও উল্লেখ করেছেন, খুব স্পেসিফিকলি আপনি বলার চেষ্টা করেছেন। এখন এই যে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়কেই একে অপরকে কিন্তু বলছে যে এটা আপনাদের জন্য। আর আজকে একটু আগে যেটা আমাদের এখানেও এসছে যে ওবায়দুল কাদের বলেছে বিএনপির মুখে কুলু পেটেছে এটা আসার পর। হ্যাঁ, এবং আমরা দেখেছি যে অ্যাসেম্বলিং এর মধ্যে, মানে যদি বিরোধী দলরা বা যে কোনো দল যদি সমবেত হবার চেষ্টা করা হয় বা মিটিং করবার চেষ্টা করে, সেখানে যদি বাধা প্রদান করা হয়, সেই বাধা প্রদানকারীকেও কিন্তু ধর্তব্যে নেওয়া হবে, কগনিজেন্সে নেওয়া হবে, এবং তাদের প্রতিও রেস্ট্রিকশনের একটা ভয় দেখানো হয়েছে। এখন আমরা সামনে যে আন্দোলন কেন্দ্রিক একটা ভয়ঙ্কর বলেন অথবা রাজনৈতিক যে একটা আমাদের কালচার আছে, সেটি একটা বড় সম্ভাবনা দেখতে পাচ্ছে সামনে নির্বাচন ঘিরে। এই ক্ষেত্রে আজকে যা ঘটলো, বিএনপি মিছিল ডাকলো, সমাবেশ ডাকলো, সেখানে দেখলাম আমরা পুলিশ, এবং বলা হচ্ছে যদিও অভিযোগ একে অপরকে দিচ্ছে, এখন পুলিশও সেখানে গিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের লোকজনও গিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে, যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে না, তারা আমাদের উপর আক্রমণ করেছে। এই যে একে অপরকে দোষারোপ করার ক্ষেত্রে কাকে এখানে ডিটারমিন করা হবে যে কে কাকে বাধা দিয়েছে, এতে আসলে দায়বদ্ধ কারা হবে এমন ঘটনা যদি চলতে থাকে, এবং এক্ষেত্রে আসলে নির্ণয় কিরা কাকে করবে বা কিভাবে কোন উপায় করবে, আপনার কাছে কি কোন ধরনের আছে কিনা? দেখুন, আমি আগে বলেছি যে 17 কোটি লোক হচ্ছে টার্গেট অডিয়েন্স, ইনক্লুডিং দোজ হু আর ইন ডায়াসপোরা। দ্বিতীয়ত আমি আরেকটু কোয়ালিফাই করবো এখন, যে যারা সাবালক নাগরিক তারা স্ট্রিক্ট সেন্সে এর পারভিউতে পড়বে, কারণ যারা নাবালক তারা তো আর ভোটাধিকার প্রয়োগ করতে যাবে না, সুতরাং আমি তাদের এক্সক্লুড করবো। এক। দ্বিতীয়ত, যেই কেস স্টাডিটার কথা আপনি উল্লেখ করলেন, আমি আরো খোলাসা করে বলি, নিপুণ রায়চৌধুরী, তিনি একজন বিএনপি নেত্রী, সদ্য আমেরিকা ফেরতা। তিনি 2 সপ্তাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে আইভিপি ইন্টারন্যাশনাল ভিজিটর প্রোগ্রামে সেখানে গিয়েছিলেন, এবং ফিরে আসার পরে এই ভিসা রেজিম কার্যকর হওয়ার জন্য যেই আপনার রেফারেন্স গুলো আছে, সভা সমিতি করবার অধিকার নির্বিঘ্নে, সেই জায়গাটায় আজকে বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা ফুটেজ দেখেছি যে তার মাথায় ঢিল মারা হয়েছে, এখন তিনি এফেক্টেড। আবার এই ফুটেজও দেখেছি যে প্রায় 48 সেকেন্ডের, যে যারা ঢিল মেরেছে তাদের সঙ্গে তিনি চলে যাচ্ছেন। এখন এইরকম অ্যাকুজিশনও করা হয়েছে। এই যে ব্লেম গেম কোথায় নিয়ে করাবে, আর যেহেতু নির্বাচন
এই প্রসেসটা সঠিক থাকছে কিনা এবং আইডিয়ালি যেটাকে আমরা স্ট্যান্ডার্ড মনে করি সেটা মেনটেন করে এই ইলেকশনিয়ারিং কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা সেই নিরীক্ষে ভিসা রেজিম আনভিল করা হয়েছে এবং এইটা আনভিল করে মুক্ত বিশ্বের মুরব্বী বা নেতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু মরালি একটা দায়বদ্ধতা নিজেদের ফেলে দিয়েছে। সেটি হচ্ছে যেহেতু ডি জুরো সেন্সে এটা আনফোল্ড করেছে, এখন এটি ঠিকমতো ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু ট্যাকটিক্যালি তার আওতায় পড়ে। এবং আপনি খুব র সেন্সে আমাদের অ্যাম্বাসেডর হিজ এক্সেলেন্সি রাশেদ আহমেদ চৌধুরী আপনার কসোভোতে কাজ করেছেন এবং খেয়াল করে দেখেন আপনার যখন আপনার এই সার্বিয়ান অ্যাক্টিভিজম চলছিল তখন আপনার এই এথনিক কসোভারদের রক্ষার জন্য ন্যাটো কিন্তু বিমান হামলা পরিচালনা করেছিল এবং ধাপে ধাপে এটা ঘটেছে, একদিনে কিন্তু ঘটেনি। বসনিয়ান কনটেক্সটাও কিন্তু ভুলে গেলে চলবে না। এবং সেই সঙ্গে হিস্টোরিক্যাল যে লিগেসি, অটোমান এম্পায়ার, বলকানাইজেশন, ব্লা ব্লা। এখানটায় আমরা বার্মা অ্যাক্টের কথা জানি, আনফোল্ড করা হয়েছে। বার্মা আমাদের দোরগোড়ায় এবং যদি বার্মাতে আপনার নো ফ্লাই জোন স্টাবলিশ করতে হয় তখন কিন্তু বাংলাদেশ রেলেভেন্ট একটা দেশে পরিণত হবে। এবং বে অফ বেঙ্গলের পটেনশিয়াল নিয়ে কিন্তু আমরা অনেকদিন ধরে কাজ করছি। আপনার জিল্লুর যিনি পপুলার অ্যাঙ্কর, তিনি বে অফ বেঙ্গল কনভারসেশন কনফারেন্স 3 দিন ব্যাপী আয়োজন করেছিলেন। সকল ধরনের ইস্যু বে অফ বেঙ্গল রিলেটেড সবকিছু কিন্তু সেখানে ধর্তব্যের মধ্যে, আলোচনার মধ্যে কনভার্জেন্সে নেওয়া হয়েছে। এবং এটা পার্সপেক্টিভ ফেলে আপনাকে বিষয়টাকে দেখার চেষ্টা করতে হবে। এখানে আপনার বিরোধী দল চেষ্টা করছে বলবার জন্য যে এটা, বা সেইভাবেই অনুমান করা হচ্ছে যে এটা পার্টি ইন পাওয়ার রেস্ট্রেইন করবার জন্য। আবার পার্টি ইন পাওয়ারের পক্ষ থেকে আপনার বলার চেষ্টা করা হচ্ছে বিরোধী দলকে বাগে আনার জন্য এটা করা হয়েছে, কারণ বিরোধী দল যেহেতু ধনুর্ভঙ্গ পণ নিয়ে বসেছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আর গোড়া থেকে আপনার মার্কিন মিত্ররা সহ তারা বলবার চেষ্টা করছেন যে তারা জোর দিচ্ছেন একটি ইনক্লুসিভ ইলেকশনের ওপরে। এবং আরো পেছনে আমি যদি চলে যাই, আপনার বৈরুত মিটিং এবং মন্টিগো বে মিটিং এ যেই ডেলিবারেশন গুলো হয়েছিল এবং যার উপর ভিত্তি করে জেন্ডেম প্রিন্সিপাল প্রণীত হয়েছে, সেখানে পরিষ্কার বলা আছে যারা ধরেন রানার্স আপ আগে ক্ষমতায় ছিল এখন নাই, তারা যদি নির্বাচন বয়কট করে বা বয়কট করতে বাধ্য হয় কিংবা নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে যত সুন্দর ফেয়ার ইলেকশনটাই হোক না কেন নির্বাচনটা ফ্লড, এসেনশিয়ালি ফ্লড বলে বিবেচিত হবে। এটা হচ্ছে গ্রামার, যেটি সবাই এগ্রিড আপন একটা প্রিন্সিপাল হিসেবে গ্রহণ করেছেন। এখন সেই অবস্থায় শুরুতেই যদি ইনহারেন্ট একটা খোরানো অবস্থার মধ্যে দিয়ে আমরা যাই, তখন ব্যাপারটা কি দাঁড়াবে? ফর ইকোনমিক প্রসপ্যারিটি উই নিড স্টেবিলিটি, কন্টিনিউইটি। সেটা তো মোরালি এসেনশিয়ালি আপনার কোশ্চেন হবে। আর আপনার 14-18 পার পেয়ে গেছেন, আপনার এই 2023 বলুন বা 24 বলুন, যখনই নির্বাচন হোক না কেন এবার কিন্তু পার পাওয়া যাবে না। সেই বিষয়টাই পরিষ্কার হয়ে গেছে এই ভিসা রেজিমের ডেলিনেশনের মধ্য দিয়ে। আর ব্যাকগ্রাউন্ড হিসেবে অবশ্যই কাজ করছে 10 ডিসেম্বরে যে স্যাংশন আরোপ করা হয়েছে র্যাবের উপরে 7 জন কর্মকর্তা হবে, পরবর্তীতে এপ্রিলে 2 জন আমাদের ইন্টারেস্ট রিপ্রেজেন্ট করেন অ্যাজ অনারি কনসাল। প্রিভিয়াস অ্যাকশন এবং এখনকার অ্যাকশন এগুলো সবই কি অন দ্য সেম লাইন আপনি মনে করছেন, একটার সাথে একটা এবং একই কারণে? ডেফিনেটলি এইটা যদি আমরা হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হই, তাহলে ওই নতুন করে মানে লিখতে হবে যেটা গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আমরা ওই জায়গাটায় বোধহয় জায়গাটায় নেই। এই অ্যাকশনস এর কন্টিনিউশনটা কি এখানেই শেষ, যে ফোর্থকামিং ইলেকশন ঘিরে, নাকি আরো কোনো কিছু আসার সম্ভাবনা? ডেফিনেটলি না। যে কথাটা আমাদের অ্যাম্বাসেডর আসাফুদ্দৌলা মহোদয় এবং অ্যাম্বাসেডর রাশেদ চৌধুরী মহোদয় বলতে চাননি, ডিপ্লোম্যাটিক নাইসিটির
কারণে, তাদের গ্রুমিং এবং আপনার তাদের স্ট্রাকচারের কারণে অ্যাজ এন একাডেমিক চ্যাথাম হাউস রুল মনে রেখে আমি বলবো যে নো, একটা পার্সপেক্টিভে ফেলে পুরো বিষয়টাকে দেখতে হবে। জিও পলিটিক্স এর সঙ্গে ইনভলভ, সেই সঙ্গে রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ ইনভলভ, সেই সঙ্গে আপনার এই যে ব্যালেন্স অফ পাওয়ার থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সবকিছু ইনভলভ। আমি সেই জন্য 38 প্যারালেলের উদাহরণটা জেনেছিলাম। জি ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি নট, এই বিষয়টা ডেফিনেটলি নট বলতে আপনি কোনটাকে বলছেন, যে এটা এখানেই থেমে থাকবে না আরো আসবে, নাকি এখানেই থেমে যাবে, এতটুকুতেই চূড়ান্ত বলতেই আপনি পেয়েছেন? দেখুন, মুক্ত বিশ্বের পুরোধা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মানে ক্লোজ সোসাইটির সঙ্গে ওপেন সোসাইটির পার্থক্যটা এখানেই, যে ওপেন সোসাইটিতে যে স্পেসটা পাওয়া যায় তা ইনোভেশনের জন্য কন্ডিউসিভ, এবং এই ভিসা রেজিমটা আমি মনে করি সর্বোৎকৃষ্ট একটা উদাহরণ আমেরিকান ইনোভেটিভ ক্যাপাসিটির। আমরা এখানে বসে যেই অ্যাক্সি গ্রাইন্ড করি না কেন, স্যাংশন ট্র্যাডিশনাল স্টাইলে অনেকে এক্সপেক্ট করছিলেন, এমনকি আমাদের উইথ ডিউ রেসপেক্ট সরকার প্রধানও। কিন্তু ফাইনালি কি দাঁড়ালো, একেবারে সকল সাবালক ব্যক্তির উপর কিন্তু এটা আরোপিত হওয়ার ক্ষেত্র প্রস্তুত করে দিল। আচ্ছা, এটা কি স্যাংশন, সাধারণ স্যাংশন হিসেবেই এটা আমরা উদ্বেগ হিসেবে নিতে পারি, নাকি আরো? জি, এটা উন্নত প্রযুক্তির বিশ্ব। আপনার নিশ্চয়ই ভুলে যাননি, কিছুদিন আগে আপনার পুটিনকে টার্গেট করে ড্রোন অ্যাটাক হয়েছিল। আমাদের এই ফাটা এলাকা, যেটা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স বলা হতো, এখন পাখতুনখোয়া, আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে, সেখানে এই বিষয়টা নিয়ে অনবরত কথা বলেছেন ইমরান খান, যে ভিন্ন দেশের আপনার ফ্লাইং অবজেক্ট এসে টার্গেটেড কিলিং চালিয়ে যাচ্ছে আপনার সেই অঞ্চলের অধিবাসীদের উপর, যাদেরকে বৈরী মনে করা হচ্ছে, টার্গেট মনে করা হচ্ছে তাদের। সেই ধরনের কাণ্ড তো ঘটতে পারে আমাদের এখানে, হু নোস। মানে এই দৃষ্টান্ত তো আমাদের সাবকন্টিনেন্টেই তারা এই নজির স্থাপন করেছেন। এবং আফগানিস্তান আমাদের সার্কভুক্ত দেশ, পাকিস্তান সার্কভুক্ত দেশ, অনেক বেশি দূরে তো যেতে হবে না। এটা তো পাপুয়া নিউ গিনিতে ঘটছে না, যে উদাহরণ আপনার রেজা কিবরিয়া দিচ্ছেন আপনার মাশরুমের উদাহরণ দিয়ে, যে এই মাশরুম একবারই খাওয়া যায়, দ্বিতীয়বার খেতে পারবে না, কারণ খেলেই মারা যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে জনাব আশরাফুদ্দৌলা। জনাব আশরাফুদ্দৌলা। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি, আপনার শেষ প্রতিক্রিয়া শুনবো। হ্যাঁ, আমি শুনি না এই প্রশ্নটা। না, প্রশ্ন আর নতুন কিছু নয়, আপনি সমাধানের কথা বলছিলেন বারবার, জনাব অ্যাম্বাসেডর রাশিদ চৌধুরী বলছেন। এটা তো দেখেন, আমার মনের মধ্যে কিছু কিছু খটকা লাগে। হ্যাঁ, আমি অনেকগুলো অঙ্ক মিলাতে পারি না। হ্যাঁ, হয়তো আমি নিজে মানে আমি মিলানোর চেষ্টা করি, কিন্তু সেটা বলা যাবে কি বলা যাবে না সেটা। আমি যে জিনিসটা আমাদের রাশেদ ভাই যেটা বলেছিলেন এবং কলিমুল্লাহ এক্সপ্লেন করেছিলেন, যে দেখেন, আমার খুব কষ্ট লাগে রিয়েলি, যে অ্যাজ এ ফ্রিডম ফাইটার we did not fight for this, the nation to come to this state today. We are ashamed. Today, Bangladesh is seen as a pariah state. আজকে I really feel very ashamed যে আমার দেশকে আজকে বিদেশে, সমস্ত বিশ্বে বাংলাদেশকে নিয়ে সব আলোচনা হচ্ছে। Who are responsible for this? It is the political leaders. The political leaders, they are destroying our future. এই যে আমাদের এই যে 10 বছর পরে এখন যারা হায়ার লিডারশিপে আছে, তারা হয়তো থাকবে না, তাদের মনে কি এই জিনিসটা জাগে না, দ্যাট হোয়াট লিগেসি, কি লিগেসি তারা রেখে যাচ্ছে আমাদের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছে। আজকে টুডে দ্য রিয়েলিটি ইজ, বাংলাদেশ একটা জিরো সাম খেলা হচ্ছে। দ্য হোল নেশন ইজ ডিভাইডেড টুডে। ওই যে একজন ভদ্রলোক বলছিল যে সুধী মিলে, ভাই কোন সুধী আছে নিরপেক্ষ? আপনি যেখানে যান দেখবেন যে মেজরিটি হয় তারা সুধী, আওয়ামী লীগ সুধী, অথবা আওয়ামী লীগ সুধীজন, অথবা বিএনপি সুধীজন। আপনাদের মাঝখানে তো কিছু নাই। It's just black and white. There is no gray area in Bangladesh. বুঝেছেন? আমার যে জিনিসটা আমাদের very realistically আমি আপনাকে বলতে যাচ্ছি কিছু, I want to go beyond, যে you must remember
ইন্ডিয়া আজকে যে আমেরিকার যে জিও স্ট্র্যাটেজিক যে একটা ভিশন আছে, হ্যাঁ, মেকানিজম তারা তৈরি করেছে, এই যে কোয়াড, এই যে অকাস, হ্যাঁ, এইটা যে আপনি দেখেন ইন্দো প্যাসিফিক নিয়ে, এবং সেখানে মেইন টার্গেট হচ্ছে আপনার চায়না, টু কন্টেইন চায়না। এবং এখানে এই ভিশনে, এই মেকানিজমে ইন্ডিয়া ইজ এ মেজর ফ্যাক্টর। Definitely India is a major factor. So having said that, India will have, whether publicly, obviously they will not public, will have a major say, unavoidable, say over what happens in the future course in Bangladesh. Understand? So that's I think it is quite plain, especially when the things are just moving. এই সময় they won't like to rock them. So that's my number 3 যেটা বলছে আমাদের রাশেদ ভাই, যেটা বললেন যে বাংলাদেশ cannot afford to go against one country or the other because of our geopolitical the location. আমি যেটা বলি যে আমরা often একটা phrase use করি, মানে which a reflection of our foreign policy, that equidistance. I want to convert it, the very concept, to equiproximity. Equidistance আমার কাছে মনে হয় যে ভাই তোমরা মারামারি করো, আমি তোমাদের সাথে নেই, আমি জাস্ট দেখবো। But instead of washing our hands off, why not we pursue an proximity? That means that Bangladesh maintaining a relationship equally with all the the factional countries can play a role beyond its capacity, can at least offer its its position vis-a-vis the other countries to play some positive role in bringing down the tension. That's number 2. আমরা যখন when we sort of spell out our foreign policy vis-a-vis all these countries, I want to borrow a phrase from Penny Wong, the present Prime Minister or a Foreign Minister of Australia. ওনাকে বলা হয়েছিল যে চায়নার সঙ্গে তোমাদের রিলেশনশিপটা কি হবে? She had said in one phrase, beautiful phrase, that we will maintain an strategic ambiguity. Listen, it's a very, very, very fine, I say very diplomatically, very nuanced statement. আমাদের যেটা হচ্ছে এখন বাংলাদেশে, I again go back to I'm very unfortunate that we have allowed our political leaders, I would say it is জনগণের দায়িত্ব না, জনগণ করে নাই, our leaders who are supposed to lead this nation, they have brought the situation today. এবং they have invited the foreign America বা যারা আসে আমাদের internal affairs এ, আমাদের domestic affairs এ interfere করতে. We have allowed them, we have given that scope, we have given them that space. So at the end of the day, it is we, our leaders, should come to their senses. They will not benefit. Maybe আজকে যারা লিডারশিপে আছে তারা অনেক টাকা পয়সা বানাচ্ছে, চুরিদারি করছে, যে তারা মনে করছে we are living in the heaven. But what will happen to the rest of the countrymen? What will happen to them? You must, at least you have done enough, right? You have done enough. অনেক চুরি, বাটপারি, মানি লন্ডারিং, অনেক কিছু হয়েছে. Stop it. Work for the country. And bring, there is nothing, যারা বাংলাদেশি, যারা আছি, আমরা সবাই তো বাংলাদেশ নাগরিক। এটা তো আমরা পাকিস্তানিদের সঙ্গে আমরা নেগোশিয়েট করতে যাব না, পাকিস্তানের সঙ্গে ডায়ালগ করতে যাচ্ছি না। আমরা আমাদের জনগণের সঙ্গে equal, those who are equally responsible and equally entitled and eligible to take part in the moving forward of the nation. আমরা তাদেরকে বলে যে আমরা যদি এটা না করতে পারি, unnecessary, unfortunately, will lead a situation that it will be like Myanmar, or it will be like যে সুদানে যেটা হয়েছে,
in Sudan, what has happened in Sudan. এবং আজকে যেটা হয়েছে, this our nation, the two parties are really on head-on collision, head-on confrontation. We have to stop it. Otherwise, আমরা অনেক কথা বলতে পারি, and we do not see any end, at the end of the, we do not see any light at the end of the tunnel. It's all dark eyes in the form. আপনাকে অনেক ধন্যবাদ জনাব অ্যাম্বাসেডর রাশিদ চৌধুরী। থ্যাংক ইউ আমরা ভেরি এই মাচ। যখন ডেকে এনেছি, আমার ছোট ভাই জি Lola, I have got to I fully agree with the মত যে প্রকাশ করছে। পলিটিশিয়ান যে মেজর রোলটা, কি রোল এখানে, যে আমরা যেটা দেখেছি, আমার ভাই প্রফেসর কালিমুল্লাহ যেটা বললো, in places like Kosovo or other places যেখানে জেনোসাইড হলো, একটা জিনিস তারা বললো যে এন্ড অফ দ্য ডে তারা বললো এটা পলিটিশিয়ান, আমরা তোমরা তো একসঙ্গে থাকতে, ইউগোস্লাভিয়াতে টিটোর সময় তোমরা একসঙ্গে ছিল, এখন কি হলো? বললো স্যার আমরা স্টিল, আমার যে আমি মুসলিম বয়, আমার যে গার্লফ্রেন্ড হু ইজ এ সার্ব ক্রিশ্চিয়ান, শি লিভস অন দ্য আদার সাইড অফ দ্য ব্রিজ। কিন্তু এই কনফ্লিক্টটা জেনারেটেড বাই দ্য পলিটিশিয়ানস, এবং পলিটিশিয়ানরা সাপোর্টেড বাই দ্য মাফিয়াস। এখন দেখেন এই যে রোহিঙ্গা ইয়েতে আসার পরে, আমি রোহিঙ্গা যখন আসছিল তখন একটাই কথা প্রত্যেক চ্যানেলে গিয়ে বললাম যে এর সঙ্গে কিন্তু মাফিয়ারা চলে আসবে, ইন্টারন্যাশনাল মাফিয়া সঙ্গে আমাদের মাফিয়া জয়েন করবে। এখন বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেট অফ ডিস্টাবলিশন হচ্ছে যে এই মাফিয়ারা যে ইয়াবা আসতেছে, এবং ইয়াবাতে যে এক একজন যে বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে, মিলিয়নিয়ার, এবং ওদের যে ইনফ্লুয়েন্সটা, এটা যতই ভিসা পলিসি দেখ না কেন, কিন্তু এই মাফিয়াদেরকে কিন্তু কিছু করতে পারবে না, কারণ that this mafia is joined by other bigger mafias staying in bigger capitals, তাদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খুব বেশি। সো আজকে the time has come now যে আমরা we can just do that, ask this people, or our civil society, the politicians have to sit down, dialogue. এটা বললে শুনতে মনে হয় যে আমি রিপিটিং ইট বারবার, but there is no alternative. আজকে যে ইউক্রেন ওয়ারটা, কনফ্লিক্টটা, what is Ukraine conflict? Essentially এটা যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাচ্ছিল তখন গর্বাচভকে একটা আন্ডারস্ট্যান্ডিং দিছিল। It is now documented by the US Pentagon and also in other places, in the library of the Washington, that NATO will not move eastward towards Russia. এটা কথা ছিল, কিন্তু কি করলো তারা, আমার পশ্চিমা বন্ধুরা, ওরা ইউক্রেনের মধ্যে 214 সালে একটা কু করেছিল। কু করে যে প্রো রাশিয়ান ফ্রেন্ডলি গভর্নমেন্ট ছিল তাকে সরিয়ে দিয়ে এই জেলেনস্কিকে যাকে নিয়ে তারা এত নাচানাচি করছে, দিস বয়, হি ইজ জাস্ট এ পাপেট, এবং হি হ্যাজ ডিস্ট্রয়েড ইউক্রেন। ওর কথা ছিল যে টু ডিক্লেয়ার ইউক্রেন অ্যাজ এ নিউট্রাল কান্ট্রি। There's no need for NATO to come into Ukraine. ওটা তো আন্ডারবেলি অফ রাশিয়া। আজকে কি মার্কিন যুক্তরাষ্ট্র অ্যালাউ করবে মেক্সিকোতে চাইনিজ ট্রুপস নিতে অ্যালাউ করবে? ডিড কেনেডি অ্যালাউ কুশচেভ যে মিসাইল নিয়ে আসতেছিল, তখন তো বললো যে না আসতে পারবে না। তারপরে এই মন্নো ডক্ট্রিনটা কি? হোয়াট ইজ মন্নো ডক্ট্রিন? যে আমাদের কন্টিনেন্টে কোনো বাইরের পাওয়ার আসতে পারবে না, দ্যাট ইজ মন্নো ডক্ট্রিন। সো what you do yourself, but you have a different policy. What was the policy in Iraq? How did you destroy this country? I mean, Kuwait থেকে Iraq যেতাম, it was a secular country, beautiful country. আপনি dictator বলতে পারেন, you can say he's a dictator, but Saddam had for his own country at that time, because you can't have the so-called Western democracy in every places. প্রত্যেক people have a right to have their own government and to decide the destiny of their own country. It was a progressive country, beautiful country. People were free. There was the drinks were served. I mean, it was just a liberal country. But what was it said? The mithya kotha bole, je weapon of mass destruction, Saddam banacche. A lie. On the basis of lie, Tony Blair and Bush, they decided to invade Iraq. And you see the consequences. If you read the consequences of the tragedy of Iraq,
সেখান থেকে তারপরে হলো মানে কিভাবে গাদ্দাফিকে ইয়ে করলো, এগুলো কিন্তু পড়ার দরকার, সবাইকে পড়া দরকার। টু নো when you understand what can happen to Bangladesh, they can do this. আজকে এই জন্য আমি বলবো, I am not a politician, I am a diplomat, but I definitely would pay tribute to the father of the nation. He had the foresight to send us to say that there will be balance between China and India. আর আমরা কোনো বড় শক্তির সঙ্গে যাব না, against আজকে আমরা আমেরিকার against যাচ্ছি না। We have to convince America. If there is diplomacy in Bangladesh, we have to convince them you are our friend and there is a big market for you. America is our largest investor, the largest market for Bangladesh garments, and as well as in our remittance. তিনটা জিনিস কিন্তু আমেরিকা থেকে আসে। You see, we cannot overlook that. So we are grateful. এখন বাংলাদেশ middle income country যাচ্ছে, with time we need America very much. We need EU, at the same time we need China, we need Russia, we need these countries. How the Indian foreign minister Dr. Jaishankarকে জিজ্ঞেস করা হচ্ছিল, তোমরা কি ইউক্রেন against যাচ্ছ, তোমরা কেন তেল কিনছো রাশিয়ার থেকে এত, তোমরা কেন চায়নার সঙ্গে? ও বললো যে ডক্টর জয়শঙ্কর বিউটিফুলি that you see, I decide, India decide what is its national interest. You are deciding in your own national interest. Europe is not in our world. Europe is not the world for India or the entire South. সেই জন্য এই যে এখন মোদি গেছিল, প্রাইম মিনিস্টার মোদি অস্ট্রেলিয়াতে, তাকে কি প্রাইম মিনিস্টার বললো হি ইজ মাই বস। ওয়াই? এখন আপনি মনে করেন কিনা বাংলাদেশ সেই পথে আছে, সবার সাথে একটা ভালো সম্পর্ক রেখে সামনে এগুচ্ছে, এবং এই যে সংকটটা আসছে সেটা কি কোনোভাবে ফেলিউরের কারণে আসছে, এবং কতটুকু আমাদের দেশের নির্বাচনটাকে আসলে গুরুত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যে কারণে আসলে এই ধরনের অবস্থান আমরা কি ফেলিউর হয়েছে যুক্তরাষ্ট্রকে আমাদের সাথে? আমরাও গুরুত্ব দিচ্ছি, আমাদের জনগণও চায়। আমরা পাকিস্তানের সঙ্গে কেন ফাইট করলাম? আমরা চাই ফ্রি ইলেকশন, আমরা চাই সুশাসন চাই, আমরা চাই না এরকম কারাপশন চাই না, আমরা এরকম দুর্নীতি চাই না। আমরা এখন আমরা যে ওভারনাইট মিলিয়নিয়ার হয়ে যাচ্ছে, সবাই জানে যে কে টাকা এখান থেকে প্রচার করছে, এই বেগম পাড়া কোথা থেকে হচ্ছে, এটা প্রত্যেক নাগরিক যারা একটা পড়াশোনা করে সবাই জানে এটা। আমরা চাই না এটা। দিস শুড স্টপ নাও। এন্ড সুশাসনের জন্য আমি বলবো আমাদের যে আর্মি আছে, উই ক্যানট হ্যাভ দ্য ক্লাসিক্যাল ফরম্যাট যে আর্মি খালি পাকিস্তানি ফরম্যাট ব্যারেকে থাকবে, কাশ্মীরের জন্য ফাইট করবে। নো, দিস ইজ এ ডিজাস্টার প্রোন ওয়ার্ল্ড নাও। আপনি দেখেন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সাংঘাতিক একটা আর্থকুয়েক যে হলো টার্কিতে, এখন বলছে যে এটা ইন্ডিয়া বাংলাদেশে হবে এরকম একটা আর্থকুয়েক, তারপরে বন্যা টন্যা সবকিছু, সব মিলিয়ে আমাদেরকে সিভিল মিলিটারি কোঅপারেশন আসতে হবে, আর্মিকে আনতে হবে আমাদের সঙ্গে। আর্মি ইজ নট ফর, ইটস নট আ ফরেন আর্মি। আমরা মনে করি আর্মি মানে হচ্ছে ওরা ব্যারেকে থাকে। আমি গতকালকে, আপনারা জানেন কিনা জানেন, গতকালকে মানে গত 50 বছরে কত টাকা বিদেশে পাচার হয়েছে বাংলাদেশ স্বাধীন হবার পর, এটা দেখে আমি অবাক হয়ে গেছি। 145 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, 145 লক্ষ কোটি টাকা। তার মানে আমাদের এখন কিন্তু 7 থেকে 8, মানে এখন যার বাজেট হলো পুরো বছরের 6 লাখ বা 7 লাখ কোটি টাকা। এবার হিসেব করেন কত বছরের বাজেট বিদেশে পাচার হয়ে গেছে। তো সুতরাং এটা হলো আমাদের সবচেয়ে বড় ফেলিউর। আমি জানি না যে এই ভালো সুশাসন না হলে, আপনি যেটা বলেছেন, আসলে সুশাসন হলে পরে হয়তো আরেকটা বাংলাদেশ আমাদের থাকতো, যে টাকা পাচার হচ্ছে আরেকটা বাংলাদেশ কেনা সম্ভব হতো। সেই জায়গাতে আসলে সুশাসন নিশ্চিত না করলে আরো বড় অঙ্কের টাকা চলে যাবে। করতে চাইলে আপনাকে কিন্তু আর্মিকে আনতে হবে। এটা আমি বলছি স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্স, ইট ইজ কল্ড সিভিল মিলিটারি কোঅপারেশন। আমরা কসোভোতে করেছি, বসনিয়াতে করেছি, ইউএন পিস। মানে আপনি কি চাচ্ছেন দেশ শাসনে আর্মি থাকুক এরকম কিছু? হ্যাঁ, না, এটা সিভিল মিলিটারি কোঅপারেশন। অফকোর্স ওদেরকে আপনি যদি আজকে যে এই যে আপনি যদি একটা আর্থকুয়েক হয় সাডেনলি বাংলাদেশে, তারা তো আছে বর্তমানে বিভিন্ন ধরনের এমার্জেন্সি তারা হেল্প করছে। হ্যাঁ, হেল্প করছে, কিন্তু আপনি তো মানে একটা সবাই বোথ পলিটিশিয়ান, বোথ দ্য পার্টিস দে আর আফ্রেড আর্মিকে আমরা কোথায় ইনভলভ করবো না। কিন্তু আজকে যদি আপনি আর্মিকে গ্রাসরুট লেভেল পর্যন্ত আপনি ওদেরকে একটা জায়গা দেন, ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে আরম্ভ করে নির্বাচনের প্রশ্নে কি আপনি চাচ্ছেন আর্মির একটা ভূমিকা থাকুক সেরকম কিছু? অফকোর্স নির্বাচন থেকে আরম্ভ করে এই যে আপনার নদী নালা এগুলো সব যে মানে খাল বিল সব যে মানে আপনার ডাকাতির মতো চুরি হয়ে যাচ্ছে, আপনার তো রিসোর্সেস গুলো নিয়ে বসে আছেন এক একজন। তো এটা কি হয়? আজকে আপনার আর্মি কিন্তু কোরআন নিয়ে সোয়ার করে, ওরা
যে আর্মিকে একটা আমাদের ছেলে মেয়েরা, যে আওয়ার চিলড্রেন, ইউ মাস্ট নট ফরগেট দ্যাট, ইউ মাস্ট চেঞ্জ এ মেন্টালিটি অ্যাবাউট দিস। আজকে আপনি এত বড় একটা ফোর্স বসায় রাখছেন, এরা যদি আসে অ্যাডমিনিস্ট্রেশনে, সুশাসন যদি আনতে হয়, আমাদেরকে ওই ওল্ড প্যাটার্ন আছে। টার্কিশ কনস্টিটিউশন দেখেন, আর্মি ইজ বিহাইন্ড দ্য টার্কিশ কনস্টিটিউশন। এটা ডেলিবারেটলি ওরা করছে, বিকজ দ্যাট ইজ দ্য ট্রেডিশন, এন্ড উই আর প্রিডমিনেন্টলি মুসলিমস। আমাদের ওই ঠান্ডা মাথা না, বুঝলেন? যে এটা হচ্ছে যে আর্মিকে যে আমরা বসায় রাখি, তাহলে এটা ডু নট ডু চ্যালেঞ্জেস আর বিগ চ্যালেঞ্জেস, মাই ফ্রেন্ড Dola. You can see the challenges coming. You can see আমার ভাই, you can see yourself. আপনারা দেখছেন যে we can all see আজকে কি অবস্থা, আজকে রিজার্ভের কি অবস্থা। আমরা তো খালি রিজার্ভের কথা বলি, কিন্তু এই যে অন্য যে জিনিস আছে, ইউক্রেন ওয়ারটা কি, ইউক্রেন ওয়ারটা কেন আপনি G20-তে শুধু কন্টেইনমেন্ট অফ চায়না নিয়ে, ইজ দ্যাট অনলি দ্য আইটেম? আপনি ওখানে কন্টেইন চায়না করছেন। হোয়াট ডিড I'm not a pro Chinese, because আমি প্রো হতে পারি না কোনো দেশের, because I'm a student of political science and I want democracy and freedom of expression in my country. You see, আমি বলি যে that is the right to, I may differ with you, কিন্তু আমার রাইট থাকবে to differ রাইট টু with you. টক, Until- এটা থাকতে হবে। জি, বুঝুন না, কিন্তু আপনি দেখেন এই যে চায়না কি করেছে, আপনাকে জাস্ট বলছি জিও পলিটিক্যাল শিফটটা চায়না করেছে কি, তখন সমস্ত মানে সেন্ট্রাল এশিয়ান রিপাবলিকে এনে ওখানে একটা সাবমিট করেছে। ওয়েল দ্য G20-তে সে যায় নাই। G20 কি করছে? অ্যান্টি চায়না, অ্যান্টি দ্যাট ওয়াজ দ্য হোল থিং, এভরিথিং অ্যান্টি। ওদিকে কিন্তু জার্মানিতে রিসেশন, সে সেন্ট্রাল এশিয়াতে বললো প্রজেক্ট সাপোর্ট দেবে এবং বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভে, এন্ড হি স্কোর্ড। I tell you, my friends in জাতীয় সংঘতে, আমি আপনি বলছি আমেরিকান ফ্রেন্ড বলছি, ওরা বলছে that this is diplomacy, the new diplomacy coming from China. That is the way. And we have talked only about containment. China has talked about development. এখন আমরা যদি এটা চুজ না বুঝি, why should we take sides? We are friends. Of course, we can be friend of everybody, but we cannot be enemy of anybody. We cannot buy enmity. It will be very expensive for Bangladesh. And we have to follow the Indian diplomacy, I can tell you. I have got hats off to Indian Foreign Minister, Dr. Jayashankar. যেভাবে আপনি explain করে, please listen to the YouTube. The way he expounds the foreign policy, defend করে। আমার কাছে মনে হয় স্যার আজকে এখানে আমরা শেষ করি। আর আপনার খুবই জি জনাব আশরাফুদ্দৌলা, আপনি আনমিট করে বলতে হবে, কিছু একটা বলতে যাচ্ছেন। আনমিট করে বলতে হবে। শেষ কথা, জি, এই যে ভিসা রেজিমটা যেটা করলো, আমি চিন্তা করতেছিলাম যে এটা নিয়ে, যে আমি তো গত 25 বছরে আমেরিকা যাইনি, আর আমার মনে হয় যে কদিন বেঁচে আছে আমার যাওয়ার দরকার আছে। See, there are majority of the people, they don't need to go to America. কিন্তু this will be very important. আমেরিকায় কারা যায়, কাদের এই মেসেজটা গেছে, যাদের টাকা পয়সা রাখছে, যাদের বাড়ি ঘর কিনেছে, হ্যাঁ, এটা তো যাদের সন্তানেরা ওইসব দেশে পড়াশোনা করতে যাচ্ছে, করেছে, হ্যাঁ, যারা ওখানে চুরি করে, দেশ থেকে চুরি করে পয়সা জমা করছে, এরাই তো all the movers and shakers in the nation. So it will go a message to them. So they have to, put their socks up. So that is in a good sense if it works. Sagar, can I take leave now? জি আমি আমরা আরেকটা জি না, আমরা শেষ আমাদের এখানে আমরা শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। এবং আমার বন্ধুরা জাতীয় সংঘ, they have made a crisis group করেছে। I would hope to include you. They have made a small crisis group, আর ওটার মধ্যে আমরা ওই অনলাইন করি। It's very interesting. Someday inshallah. শিওর স্যার, ধন্যবাদ আপনাদের তিনজনকে, অনেক ধন্যবাদ। অনেক কিছু শিখলাম, আমি জানলাম অনেক কিছু। আর আমরা এই ডিসকাশন চলতেই থাকবে, কারণ আমাদের সংকট আছে আপনারা বলছেন, বাট এটাকে সমাধান করবার জন্য যে পরামর্শ দিচ্ছেন সেটি যদি সেই পথে আমরা না যাই, তাহলে আমাদের এই সংকট নিয়ে আরো কথা বলতে হবে। আর দর্শকদেরকে বলবো, প্রিয় দর্শক, আপনারা আছেন বলেই আমরা এই ধরনের অনুষ্ঠানগুলি আয়োজন করে থাকি এবং সমাধানের কথাগুলি আমরা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আর আপনাদেরকে আমি জাস্ট 31 সেকেন্ডে বলছি, দর্শক, আমি আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করি আমাদের শোতে। আমার কাছে, আমি সাইফুর সাগর আপনাদের খুব কাছে যাওয়ার চেষ্টা করি। এটা আপনাদের মনে রাখতে হবে। এই কাছে যাওয়াটাকে যদি আপনারা বিতর্কিত করতে চান, তাহলে দেখা যাচ্ছে যে দূরে থেকেই অনেকেই কিন্তু টকশো করে,
তাদের আশপাশে যাওয়ারও কোনো সুযোগ নাই। তাদের কাছের প্রশ্ন থাক দূরের কথা, তাদের পর্যন্ত রিচ করার সুযোগ নাই। আমি সেরকম করতে পারতাম, তাহলে হয়তো আপনাদের সাথে এই ধরনের বিতর্ক জড়াতে হতো। আপনাদের যতই কাছে যেতে চাই ততই আপনারা কোনো না কোনো ভাবে কিছু কিছু মানুষ চেষ্টা করেন, ঠিক না? আমি চাই আপনাদেরকে আরো নিয়ে, দর্শকদেরকে নিয়েই আমরা চাই ফেস দ্য পিপল চলুক এবং আরো নতুন নতুন বিভিন্ন ধরনের আঙ্গিকে শোটা করতে। কিন্তু আপনারা বারবার কোনো না কোনো ভাবে যতই কাছে যেতে চাই ততই দূরে ঢেলে দেওয়ার মতো আপনারা এমন এমন কিছু করেন, যেটা আসলে হয়তো, কারণ সবার মানসিকতা এক নয়। এখানে আমরা বিভিন্ন দলের, বিভিন্ন রাজনীতির, বিভিন্ন মানসিকতার লোক নিয়ে আমরা কাজ করি। সুতরাং আমি আশা করবো আমাদের দর্শকরা যারা হয়তো 5,000 মানুষ দেখছেন, এর মধ্যে 5 জন হয়তো কিছু একটা চেষ্টা করেন যেন এটাকে কোনো না কোনো ভাবে বিতর্কিত করা যায়। আমরা চাই সবাই মিলে একসাথে চলতে, ফেস দ্য পিপল, পিপলদের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। এ পর্যন্ত। থ্যাংক ইউ, তুমিও ভালো থেকো। ধন্যবাদ।